চাইলে শুরু করতে পারেন। তো বিসমিল্লাহ করি আমরা তাহলে। আমরা স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার দেখা যায় স্যার। আচ্ছা, কস্টিং সিস্টেম, আমরা এতদিন ধরে কস্টিং সিস্টেমের মধ্যে ঢুকি নাই। কস্টিং সিস্টেম হচ্ছে বেসিক্যালি দু ধরনের, একটা হচ্ছে প্রসেস কস্টিং সিস্টেম আর একটা হচ্ছে জব অর্ডার কস্টিং সিস্টেম। তো জব অর্ডার কস্টিং সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি কি বা কোথায় আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, প্রথমে আমরা এটা একটু দেখে নিই। জব অর্ডার কস্টিং এর বৈশিষ্ট্য হচ্ছে মেনি ডিফারেন্ট প্রোডাক্টস আর প্রডিউসড ইচ পিরিয়ড। প্রত্যেকটা পিরিয়ডে বা একটা কোম্পানির অনেকগুলো জব একসাথে শুরু করতে পারে এবং শেষও করতে পারে। এটা হচ্ছে যেখানে এই কস্টিং সিস্টেমটা ফলো করা হয় সেটা হচ্ছে যে কোম্পানিগুলোতে প্রোডাক্টের মধ্যে ইউনিকনেস নাই, মানে একই রকম প্রোডাক্ট তৈরি করে না, এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম হয়, সেই সব কোম্পানিগুলোতে জব কস্টিং সিস্টেমটা ফলো করা হয়। প্রোডাক্টস আর ম্যানুফ্যাকচার টু অর্ডার, এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য, যে অর্ডার অনুসারেই এই প্রোডাক্টটা তৈরি করা হয়। অর্ডার পেলেই দেন প্রোডাক্ট তৈরি হয়, অর্ডার না পেলে সাধারণত এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি হয় না। কস্ট আর ট্রেসড অর অ্যালোকেটেড টু জব, যেই জব অথবা যেই কাজটা আমি করতেছি সেই কাজের রিকোয়ারমেন্ট অনুসারে বা ওই কাজের কনজাম্পশন অনুসারে কস্টটাকে ট্রেসড করা হয় এবং সেই অনুসারে কস্টটাকে অ্যালোকেট করা হয়। আমি একটা প্রোডাক্ট তৈরি করতেছি, সেই স্পেসিফিক প্রোডাক্টের জন্য কত ম্যাটেরিয়াল দরকার হবে এবং কত লেবার দরকার হলো এবং কি পরিমাণ ওভারহেড রিকোয়ারমেন্ট হলো, ওইটার বেসিসে আমরা কস্টটাকে অ্যালোকেট করে থাকি অথবা অ্যাসাইন করে থাকি। কস্ট অ্যাসাইনমেন্ট আমরা বলতে পারি। কস্ট রেকর্ডস মাস্ট বি মেনটেইনড ফর ইচ ডিস্টিংক্ট প্রোডাক্ট অর জব, প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা কস্টিং এর রেকর্ড মেনটেন করতে হয়, কারণ একটা জবের কস্টিং আর আরেকটা জবের কস্টিং একত্রিত হতে পারবে না, আলাদা হতে হবে, না হলে আমরা প্রপার কস্টিংটা পাবো না। আচ্ছা, জব অর্ডার কস্টিংটার অ্যাপ্লিকেশনস কোথায় আছে? অ্যাপ্লিকেশন আছে হচ্ছে স্পেশাল অর্ডার প্রিন্টিং, বিল্ডিং কনস্ট্রাকশন বা এরকম আরো অনেকগুলো হতে পারে এক্সাম্পল। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। সার্ভিস ইন্ডাস্ট্রিতে কোথায় হতে পারে? হসপিটাল, ল ফার্ম অথবা অন্যান্য অনেক জায়গায় এটা হতে পারে। হসপিটালে কেন হয়? আমরা সবাই হসপিটালে যাই, হসপিটালে যখন আমরা সার্ভিস নিতে যাই, আমি যে সার্ভিসটুকু নিব সেই সার্ভিসটুকুর কস্টটাই আমার উপরে অ্যাসাইন হবে, অথবা হসপিটাল আমাকে সেই বিলটাই করবে। প্রত্যেকটা হসপিটালের প্রত্যেকটা পেশেন্টের জন্যই আলাদা আলাদা কস্ট অ্যাসাইন করা হবে এবং আলাদাভাবে ক্যালকুলেশন করা হবে, আলাদা বিলিং প্রসিডিউর মেনটেন করা হয়। ইভেন ল ফার্মে আমরা যদি দেখি, প্রত্যেকটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট হয়, ডিফারেন্ট রিকোয়ারমেন্টের কারণে সেই অনুসারে তাকে বিল করা হয়। সেই জন্য এখানেও আমরা জব কস্টিং অ্যাপ্লাই করতে পারি। রেস্টুরেন্টের ক্ষেত্রে তো ব্যাপারটা সেম হইতে পারে। রেস্টুরেন্টের ক্ষেত্রে করতে পারি, আমরা শিপিং কোম্পানির ক্ষেত্রে করতে পারি। শিপিং কোম্পানি হচ্ছে আমি একটা কন্টেইনার পাঠাবো, ওই কন্টেইনারের জন্য শিপিং কোম্পানি কত ভাড়া ধরবে, কত ওয়ারফ্রেন ধরবে, কত ফ্রেট হবে এবং কত সার্ভিস চার্জ, প্রত্যেকটা জিনিস ওইটার জন্য ডিফাইন করা থাকে।
তাহলে আমার রিকোয়ারমেন্ট অনুসারেই সেই কস্টগুলোকে সেট করা হয় বা ডিটারমিন করা হয়, দেন সেই কস্টগুলোকে যোগ করে ওই জবের জন্য আলাদা কস্ট বের করা হয়। বিল্ডিং কনস্ট্রাকশনে দেখেন, আমি যদি বিল্ডিং এর কন্ট্রাক্টর হয়ে থাকি, বিল্ডিং এর কন্ট্রাক্টর আমি যদি হই, এক বিল্ডিং এর বৈশিষ্ট্যের সাথে বা এক বিল্ডিং এর কাজের সাথে অন্য বিল্ডিং এর কাজের মিল পাওয়া যাবে না। আমি একটু ফোন কল অ্যাটেন্ড করি, একটু লাইন থাকুন ছিল। হ্যাঁ 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 আনোয়ার ভাই আছেন নাকি লাইনে? হ্যাঁ সরি ভাই, আমার একটা ফোন আসছিল ইমার্জেন্সি। এই জব অর্ডার কস্টিং গুলো আমরা, বা জব অর্ডার কস্টিংটা এই ফিল্ড গুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে প্রত্যেকটা কাজের ইউনিকনেস থাকবে, ইউনিকনেসের কারণে আমরা এই জব অর্ডার কস্টিংটা এখানে অ্যাপ্লাই করে থাকি। আচ্ছা, জব অর্ডার কস্টিংটা দেখেন, প্রত্যেকটা জবে মেটেরিয়াল আলাদাভাবে ট্রেস করা হয় এবং ডাইরেক্টলি সেখানে ওই জবে ক্যালকুলেট করা হয় বা অ্যাসাইন করা হয়। লেবারও ডাইরেক্টলি ট্রেস করা হয় এবং প্রত্যেকটা জবে সেখানে এই ডাইরেক্ট লেবার কস্টটাও ইম্পোজ করা হয়। আর প্রিডিটারমিন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা ক্যালকুলেট করে নিতে হয়। প্রত্যেকটা জবে কতটুকু ডাইরেক্ট লেবার আওয়ার লাগলো, অথবা মেশিন আওয়ার কতটুকু লাগলো, অথবা যেটার বেসিসে ওভারহেডটা আমরা অ্যাপ্লাই করতে পারি, সেই বেসিসের রেটটা আমরা ডিটারমিন করব। দেন যতটুকু সময় লাগলো বা যতটুকু মেশিন আওয়ার নেওয়া হলো ততটুকু অনুসারে ওই জবে আমরা ওভারহেডটা দিতে থাকবো। দেন তাহলে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এই তিনটা পেয়ে গেলে জব অর্ডার কস্ট আমরা ওই প্রোডাক্টের কস্টটা পেয়ে যাব। আচ্ছা, জব অর্ডার কস্টিং এর সিকোয়েন্সটা আমরা একটু দেখি। এটার ইউজুয়াল সিকোয়েন্স হচ্ছে কাস্টমার থেকে অর্ডার নেওয়া হবে, দেন জব শিডিউল করা হয়, জব শিডিউলের পর ম্যাটেরিয়ালের জন্য অর্ডার করা হয়, ম্যাটেরিয়াল চলে আসলে দেন প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশন শুরু করে দেন। এখানেও আমরা দেখি একসাথে অনেকগুলো জব কাজ করে। আমরা প্রথমে বৈশিষ্ট্য আমরা জেনে আসছিলাম যে জব অর্ডার কস্টিং এর বৈশিষ্ট্য হচ্ছে অনেকগুলো জব একসাথে কাজ করবে। তাহলে ম্যাটেরিয়াল প্রত্যেকটা জব অনুসারে সেখানে অ্যাসাইন করা হয়, ডাইরেক্ট লেবারও অ্যাসাইন করা হয়, ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা দেওয়া হয় না, ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা পরবর্তীতে চার্জ করা হয়। ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা অ্যাপ্লাই করা হয় ওভারহেড টু ইচ জব ইউজিং প্রি-ডিটারমিন্ড ওভারহেড রেট। ওভারহেড রেট অনুসারে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা অ্যাপ্লাই করে থাকি। আচ্ছা, জব অর্ডার কস্টিং এর ডকুমেন্টস কি বা কোথায় আমরা এই কস্টের রেকর্ডগুলো পেয়ে থাকি? The primary document for tracking the cost associated with
a given job is the job cost sheet. প্রত্যেকটা জবের জন্য আলাদা একটা হিসাব থাকবে বা একটা কস্ট শিট থাকবে, সেই জব থেকেই সেই কস্ট শিট থেকেই আমরা জব অর্ডার কস্টিং এর ইনফরমেশন গুলো পেয়ে থাকবো। এটা একটা হচ্ছে এক্সাম্পল জব অর্ডার কস্ট শিটের। এখানে আমরা দেখি ম্যাটেরিয়াল, লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোথায় কতটুকু লাগবে তার একটা রেকর্ড থাকে। একটা জব প্রথমে হচ্ছে জব নাম্বার থাকবে, কত তারিখ থেকে শুরু হলো, কখন গিয়ে কমপ্লিট হলো, কত ইউনিট কমপ্লিট হলো, কোন ডিপার্টমেন্টে কাজ হলো, ম্যাটেরিয়ালের রিকুইজিশন কত ছিল, অ্যামাউন্ট কত, ডাইরেক্ট লেবারের আওয়ার্স কত, অ্যামাউন্ট কত, ম্যানুফ্যাকচারিং ওভারহেডেরও আওয়ার্স, রেট, অ্যামাউন্ট থাকবে। এই তিনটার যোগফল হচ্ছে আমার কস্ট সামারি। দেন কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে ক্লোজ করব, দেন এই প্রোডাক্টের জব কস্ট আমরা পেয়ে যাব। এটা এখানে আমরা বেশ কিছু ক্যালকুলেশন আছে, এগুলো আমাদের দরকার নাই, জাস্ট একটু দেখে নিলে হবে, অত সিরিয়াস কিছু না। আচ্ছা, প্রিডিটারমিন্ড ওভারহেড রেট, এটা একটু আমাদের জানতে হবে। প্রিডিটারমিন্ড ওভারহেড রেট আমরা কিভাবে পেয়ে থাকি? The predetermined overhead rate used to apply overhead to jobs is determined before the period begins. প্রত্যেকটা পিরিয়ড শুরু হওয়ার আগে প্রত্যেকটা জবের জন্য আমরা কিভাবে বা কিসের বেসিসে ওভারহেডটা অ্যাপ্লাই করব। প্রথম হচ্ছে যে কিসের বেসিসে করব এবং কোন রেটে আমরা করব, এটা আমরা কিন্তু আগে থেকে ডিটারমিন করে থাকি। সেটা কিভাবে করি? এস্টিমেটেড টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ফর দ্য কামিং পিরিয়ড, এই আগামী বছরের জন্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত হবে, কস্ট এবং কত ইউনিট প্রোডাকশন হবে, এস্টিমেটেড টোটাল ইউনিট ইন দ্য অ্যালোকেশন বেস ফর দ্য কামিং পিরিয়ড। কস্টকে যদি আমরা ইউনিট দিয়ে ভাগ করে থাকি, দেন আমরা একটা অ্যালোকেশন বেসিস পেয়ে যাব এবং আওয়ারলি রেটও পেয়ে যাব। বেসড অন এস্টিমেটস এন্ড ডিটারমিন বিফোর দ্য পিরিয়ড বিগিনস। আচ্ছা, আমরা যদি রেটটা পেয়ে যাই এন্ড দেন অ্যাপ্লাই করব কত সময় লাগলো, সেটা দিয়ে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিকে আমরা গুণ করব। অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি ইন আওয়ারলি রেটকে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি দিয়ে গুণ করলে আমরা ওভারহেড কস্টটা পেয়ে যাব। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। পিয়ার কোম্পানি অ্যাপ্লাইজ ওভারহেড বেসড অন ডিরেক্ট লেবার আওয়ার্স। এই কোম্পানিটা লেবার আওয়ার বেসিসে ওভারহেডটা অ্যাপ্লাই করে থাকে। টোটাল এস্টিমেটেড ওভারহেড ফর দ্য ইয়ার is 6,40,000. Total estimated labor cost is 14 lakh. And total estimated labor hours হচ্ছে 1,60,000. তাহলে আমরা আমাদেরকে রেট বের করতে বলতে পারে, বিভিন্ন বেসিসে বের করতে পারে বলতে পারে। এখানে বললো হচ্ছে প্রিডিটারমিন্ড ওভারহেড রেট বের করেন আওয়ারলি বেসিসে, আওয়ার দিয়ে ভাগ করে রেট বের করতে বললো। এই রেটটা কিন্তু আওয়ার বেসিসে হতে পারে, অথবা কস্টের লেবার কস্টের বেসিসে হতে পারতো, মেটেরিয়াল কস্টের বেসিসে হতে পারতো, অথবা মেশিন আওয়ারের বেসিসে হতে পারতো। অনেকগুলো বেসিস নিয়ে হতে পারে, যেটা দিয়ে আমাদেরকে বলবে করতে, সেভাবে আমরা এই রেটটা বের করব। আচ্ছা, আমরা এখন দেখি আমার কস্ট হচ্ছে 6,40,000 টাকা, আর লেবার আওয়ার এস্টিমেট করলাম আমি 1,60,000। তাহলে আমার এখানে আমরা রেটটা বের করতে পারি হচ্ছে কস্ট ডিভাইডেড বাই আওয়ার। কস্ট হচ্ছে আমার 6,40,000, আওয়ার হচ্ছে 1,60,000। তাহলে আওয়ার রেট হচ্ছে 4 টাকা করে, $4 করে হচ্ছে আওয়ারলি রেট। এটাই হচ্ছে এস্টিমেটেড ওভারহেড রেট ফর ইচ ডাইরেক্ট লেবার আওয়ার ওয়ার্কড অন জব। $4 of factory overhead will be applied to the job. এটাই হচ্ছে বের করে নেওয়া আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। অনেক সময় এই রেটটা দেওয়া থাকবে না, কস্টের ইনফরমেশন দেওয়া থাকবে, আওয়ারের ইনফরমেশন দেওয়া থাকবে, অথবা অন্য কোনো বেসিসে বলা থাকবে। সেই বেসিসে আমাদেরকে আগে রেটটা বের করে নিতে হবে। কোনটাই তো স্যার বাজেটেড, যে বেসড অন মানে হাউ মাচ অর্ডারস আই এম গোইং টু গেট ফ্রম দ্য কাস্টমারস, তাই না? হ্যাঁ, প্রত্যেক দুটোটাই বাজেটেড, কস্টটাও বাজেটেড এবং আওয়ারলি রেটটাও, আওয়ারটাও বাজেটেড। আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এ দেখে আসছি যে এতক্ষণ সময় দিয়ে এই প্রোডাক্ট আমি তৈরি করে নিতে পারি। তাহলে এটাকে যদি আমি ইয়ারলি নিয়ে গিয়ে দেন আমরা ইয়েটা করতে পারি আর কি। বেসিক্যালি স্ট্যান্ডার্ডটা হচ্ছে 1 ইউনিটের জন্য, আর আমরা বাজেটটা যখন করি তখন করেছি একটা ডিপার্টমেন্টের জন্য অথবা একটা ইয়ারের জন্য, কোনো একটা পিরিয়ডের জন্য আমরা করে থাকি।
স্যার আমি ডিরেক্ট লেবার আওয়ারের কনসেপ্টটা বুঝলাম যে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের সাথে ডিরেক্ট লেবারের একটা সম্পর্ক আছে, কারণ যতটুকু টাইমটা দেওয়া লাগতেছে ওইটা আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসেবে কাউন্ট করি, তাই না? আচ্ছা, বাট ম্যাটেরিয়ালস এর বেসিসে আমরা কিভাবে হতে এটা পারে প্রকাশ করতে পারি? হতে পারে হচ্ছে এটা এই বইতে নাই আর কি, বাট আমরা যদি মাজুশ্রীর কস্টিং বইটা পড়ে থাকি সেখানে কিছু বেসিস বলা থাকে ওভারহেড রেটের। এখানে যদি বলে থাকতো যে ওভারহেড না লিখে লিখতে হচ্ছে কস্ট, ম্যাটেরিয়াল কস্ট এত টাকা, ম্যাটেরিয়াল কস্ট এত টাকা, আমার এস্টিমেটেড করতেছি আমার ওভারহেড লাগবে এত, এখানে এস্টিমেটেড লেবার কস্ট না লিখে লিখতো এস্টিমেটেড ম্যাটেরিয়াল কস্ট 14 লক্ষ টাকা। তখন আমাকে যদি বলতো যে ম্যাটেরিয়ালের বেসিসে ওভারহেডটা অ্যাপ্লাই করা হতে পারে, তখন আমি কি করব, এই 6,40,000-কে 14 লাখ দিয়ে ভাগ করবো, তাহলে পার্সেন্টেজ বের হবো, ওই পার্সেন্টেজের বেসিসে আমি অ্যাপ্লাই করব, যত ম্যাটেরিয়াল জবে আমি দিব তার একটা নির্দিষ্ট বেসিসে আমি এই ওভারহেডটা সেখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটাও হতে পারে। মানে আমরা ডেরিশনের অঙ্কগুলো বা ইয়েতে যখন দেখে থাকি তখন কিন্তু একটা নির্দিষ্ট বেসিসে করে, লেবার আওয়ার বেসিসে করে, বাট অন্য অনেক বেসিসে হতে পারে। আমি একটু দেখাই যেটা আমাদের মাজুশ্রী বই করে, বা আর অন্য 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 বইগুলো তো এভাবে ফলো করে। আমরা এই জিনিসটা একটু দেখে দেন নামাজের বিরতিতে যাব। স্যার আজকের ক্লাসের স্লাইডটা কি দেয়া আছে? দেওয়া আছে। ড্রাইভে পাইনি আর পাচ্ছি না, মেলে দিদার সাহেব একটু দিয়ে দিয়েন তো ভাই। স্যার ক্লাস শেষে দিয়ে দেবো স্যার। হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যাদের ইয়ে আছেন তারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে জব অর্ডার কস্টিং, প্রসেস কস্টিং এ দেখেন বেসটা কি হতে পারে। বেসটা দেখেন এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড এস্টিমেটেড ইউনিট দিয়ে করলো, যা এস্টিমেটেড ওভারহেড হবে ইউনিট দিয়ে ভাগ করলে ওভারহেড রেট পার ইউনিটে বের হবে। যদি ওভারহেডটাকে আমি এস্টিমেটেড ম্যাটেরিয়াল কস্ট দিয়ে ভাগ করি তখন পার্সেন্টেজে বের হবে ম্যাটেরিয়ালের কত পার্সেন্ট ওভারহেড আমি অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের মাজুশ্রীর বইয়ের থেকে আমরা নিলাম। আরেকটা বেসিস দেখেন, লেবার কস্টের বেসিস হতো, লেবার আওয়ারের বেসিসে আমরা করলাম, কস্টের বেসিসে হতে পারে এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড ডিভাইড বাই এস্টিমেটেড লেবার কস্ট। এটা কিন্তু 100 দিয়ে গুণ করলে দেন পার্সেন্টেজে বের হবে। দেন লেবার আওয়ার বেসিসে হতে পারে, যেটা আমরা প্রতিনিয়ত দেখি, ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই এস্টিমেটেড লেবার আওয়ার, তখন আওয়ারলি রেট পেয়ে যায়। মেশিন আওয়ারের বেসিসে বের করলাম আর কি, মেশিন আওয়ারের বেসিসে হতে পারে এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই মেশিন আওয়ার, তাহলে মেশিন আওয়ারের রেট বের হবে। তো যতক্ষণ মেশিনটা চলবে ততক্ষণ ইনটু ওই মেশিন আওয়ারের রেট দিয়ে আমি গুণ করলে ওভারহেড এস্টিমেটেড ওভারহেড রেটটা পেয়ে যাব, বা অ্যাপ্লাইড ওভারহেড রেটটা পেয়ে যাব। তাহলে আমরা কতগুলো পেলাম? অনেকগুলো পেয়ে গেছি না? এই জিনিসটা হচ্ছে আমাদের ইয়েতে কি বলে মাজুশ্রীর বইতে আমাদের এই বেসিস গুলো আছে, কিন্তু এইসব বইগুলোতে নাই, যেহেতু সবসময় প্র্যাকটিস একরকমই হয়, বাট প্র্যাকটিসটা ডিফারেন্টও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা 5:30 তো 5:40 আবার শুরু করবো ইনশাআল্লাহ। স্যার ওই ফর্মুলা শিটটা একটু দেখবেন, আমি ফর্মুলাগুলো একটু লিখে রাখি এই পাশে। তাহলে এটা তো নেভিগেট করতে হবে না? নেভিগেট কিভাবে করবেন? একটা লিখলেই হবে, বাকিগুলো তো সেমই। হ্যাঁ সেম। আমি পার্সেন্টেজের একটা কনসেপ্ট লিখে রাখি, তাহলেই হয়ে যাবে। জি। আচ্ছা, স্লাইডটা কি হোয়াটসঅ্যাপে গ্রুপে দেওয়া হয়েছে? আচ্ছা, আমি আপলোড করে দিচ্ছি। আমি এখানে আপলোড করে দিচ্ছি, এটা আপলোড করে দিচ্ছি। হ্যাঁ দিদার ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনটা? দিদার ভাই কি হোয়াটসঅ্যাপে কি আমরা আছি? হোয়াটসঅ্যাপ লাগবে না ভাই, ফেসবুকেই থাকেন, খালি একটু মানে লেকচারটা শেষ হলেই আপ করে দিবে। এখন তো স্যার পড়াইতেছে, এখন তো লেকচার শিটটা দেখা দরকার নেই, এই জন্য হয়তো দেয়নি। আপলোড করে দিচ্ছি ভাই, ক্লাসের পরই আমরা আপ করে দিই, একটাতেই থাকেন। ঠিক আছে, থ্যাংক ইউ। চ্যাট বক্সে আপলোড করেছি, চেক করে নিন।
আমি আসো জি ভাই এই ইকুয়েশনটা মানে কোন বেসিসে আসলো আমি জাস্ট একটু কোন ইকুয়েশনটা এই যে এখন স্ক্রিনে যেটা আছে স্ক্রিনে যেটা আচ্ছা এটা বেসিক্যালি আমরা কি করতেছি আমরা যেটা করতেছি আমরা আপাতত যেটা শিখতেছি এটা হচ্ছে প্রি ডিটারমাইন্ড রেট অফ ওভারহেড কস্ট হ্যাঁ ওভারহেড কস্টের বেসিক্যালি বেসিক বেস হইছে ডাইরেক্ট লেবার আওয়ার হ্যাঁ নরমালি আমরা যেভাবে বের করি যে একটা প্রোডাক্টের মধ্যে যত প্রোডাক্টটা তৈরি করতে যতক্ষণ লেবার আওয়ার দেওয়া হয়েছে ওই ততক্ষণই আমরা ধরে নিই যে ইউটিলিটি গ্যাস বিল অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে এটা ফ্যাক্টরি রুমটা অকুপাইড ছিল ওই ধরনের কস্টগুলো আমরা ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে আমরা অ্যাডজাস্ট করি আচ্ছা কিন্তু এইখানে যেটা বলতেছে যে না ওইটা বাদেও আমাদের আরো কিছু বেসিস আছে যেটা দিয়ে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাকে প্রিডিটারমাইন্ড করতে পারবো হ্যাঁ মানে কস্টটাকে বের করতে পারবো ওইটার মধ্যে বলতেছে যে এখানে একটা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আচ্ছা ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট মানে কি এই যে ধরা হলো এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড যে ওই আগের অঙ্কের মতো ফর এক্সাম্পল ওরা একটা দিছে যে এবার চিন্তা করা হয়েছে যে এস্টিমেটেড করা হয়েছে 6,40,000 টাকা উপরে 6,40,000 বসালাম যে এই সামনের বছর আমার মানে যেটা বলি বাজেটেড আমার ওভারহেড কস্ট হবে 6,40,000 এটা দিয়ে এটা গেল এখন এটার সাথে আমি যদি এস্টিমেটেড ম্যাটেরিয়াল কস্ট যে এই 6,40,000 টাকা আমার ওভারহেড কস্ট গেছে তাহলে আমার ম্যাটেরিয়াল কস্ট কত গেছে ওই যদি কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগতে পারে তো ওইটা দিয়ে যদি আমি ভাগ দেওয়ার পর 100 দিয়ে গুণ দিলে আমরা যে জিনিসটা পাবো এটা পার্সেন্টেজ অফ ওভারহেড পার ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট যে প্রত্যেকটা ম্যাটেরিয়াল তৈরি মানে ম্যাটেরিয়াল অনুযায়ী কি পরিমাণ ওইটার মধ্যে ওভারহেড কস্ট অকুপাইড ছিল এই জিনিসটা বের হবে ওইটার সাথে তারপর নাম্বার অফ ইউনিটস দিয়ে গুণ করলে আমাদের সব ইয়াটা বের হয়ে যাবে কথা বুঝতে পারছেন হ্যাঁ একটু আগে যে $4 পার ইউনিট বের করলো হ্যাঁ ওইটা না ওইটা হইছে ডাইরেক্ট রেট ওইটা পার্সেন্টেজ না কিন্তু এখানে পার্সেন্টেজ বের হবে এখানে কি পার্সেন্টেজ বের হবে এখানে আমার প্রথমে আমার অবজেক্টিভ হচ্ছে কি এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বের করব সেখান থেকে এস্টিমেটেড হ্যাঁ পিওএইচআর যে জিনিসটা আমরা বের করতে চাচ্ছি এইখানে আমি যখন বের করব এটা পিওএইচআর বের হবে আর আগেরটা আমরা যেটা বের করছি যে $4 এটা মনে করেন উপরেরটার জন্য ঠিক আছে এই উপরেরটা এস্টিমেটেড ইউনিটস অফ প্রোডাকশন এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড হ্যাঁ ওই যে 4টা এখানে কোন ইয়েতে বসাবো এটা এই যে এইখানে বসাবেন যে পার ইউনিট এই যে এখানে ফ্যাক্টরি ওভারহেডে ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এখানে $4 বসায় পার ইউনিট লিখবেন যে পার ইউনিট প্রতি $4 খরচ হচ্ছে তাহলে আমার এইবার আমি বের করব যে আমার অ্যাকচুয়াল লেভেল অফ অ্যাক্টিভিটি কত আমি তো জানি না আচ্ছা এখন ওই আমার এস্টিমেটেড ইউনিটস অফ প্রোডাকশন এটার ভ্যালুটা আছে আমার কাছে হ্যাঁ এগুলো তো অবভিয়াসলি দেওয়া থাকবে না দিলে তো আপনি ম্যাথ করতে পারবেন না ওকে এটা বাজেটেড গুলো দেওয়াই থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর বলো তো এটা দেওয়ার পর আমি $4 পাইছি তো পরে দেখলাম ওই বছরে আমি 1 লাখ প্রোডাক্ট বানাইছি তাহলে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কত 4 * 1 লাখ = 4 লাখ গেল মানে অ্যাকচুয়ালটা যেটা এটা হচ্ছে ওই যে ফিজিক্যাল আউটপুট যেটা হ্যাঁ ফিজিক্যাল আউটপুটের জন্য এখানে যেটা বলছে নিচে যে কথাটা এই ওয়ার্ডটা একটু ট্রিকি এস্টিমেটেড ইউনিটস অফ প্রোডাকশন মানে এটা শুধুমাত্র এস্টিমেটেড ইউনিটস অফ প্রোডাকশন না এখানে আমি আমার বেসিস গুলো বসাবো যদি লেবার আওয়ার হয় তাহলে লেবার আওয়ার দিয়ে ভাগ দেব ঠিক আছে তখন এই যে পার ইউনিট বের হবে কিন্তু যদি ওরা ম্যাটেরিয়াল কস্ট চায় তখন এই ইউনিটস অফ প্রোডাকশনের জায়গায় আমরা এস্টিমেটেড ম্যাটেরিয়াল কস্ট দেব তখন আবার জিনিসটা পার্সেন্টেজে বের হবে এই যে এইভাবে বের করতে হবে নিচেরটা অনুযায়ী আর এখান থেকে জানি না আচ্ছা এরপরে ওই ফিজিক্যাল আউটপুটটা বের করার পর মানে ওখানে বেরোবে কি এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড বেরোবে নাকি এক্স্যাক্টলি এটা পার ইউনিট বের হবে যে এটার মানেটা কি যে আমার পার ইউনিট প্রতি 4 টাকা ফ্যাক্টরি ওভারহেড রয়েছে
এটার মানে হইছে এইটা যে প্রত্যেকটা ইউনিট তৈরি করতে ওইটার মধ্যে আমার 4 টাকা ফ্যাক্টরি ওভারহেড থাকে। না, আমার উপরে ক্যালকুলেশন থেকে আমি কোনটার ভ্যালু বের করব? উপরে ক্যালকুলেশন উপরে আমরা সবগুলোর থেকে একটা জিনিসই বের করব, সেটা হচ্ছে প্রিডিটারমাইন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট। ওটা তো স্টেপ বাই স্টেপ, মানে আমি যদি ফার্স্ট স্টেপটা ধরি যে ফিজিক্যাল আউটপুটের নিচে যে ইকুয়েশনটা আছে, ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউনিটস অফ প্রোডাকশন ইজ ইকুয়াল টু ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। হ্যাঁ, এই ক্যালকুলেশন থেকে আমি কোনটা এখানে ইউজুয়ালি কোনটা বের করতে হয়? এখানে আমি বেসিক্যালি পার ইউনিট প্রতি আমার কি পরিমাণ ওভারহেড কস্টটা বের হয়েছে, এই যে ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট যেটা, হ্যাঁ এটা না আমার $4 বের হলো। হ্যাঁ, এটা $4 বের হইছে, কিন্তু একটা প্রোডাক্টের জন্য। এখন আমি বের করবো যে অ্যাকচুয়ালি আমার এই বছর প্রোডাকশন কত হয়েছে, এটা অবশ্যই দেওয়া থাকবে। তো ওই অ্যাকচুয়ালি মনে করেন আমি 1 লাখ প্রোডাক্ট বানাইছি এই বছর, তাহলে আমার টোটাল কত হবে? তাহলে কত বাই কত আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝা বলতে পারবো? ফর এক্সাম্পল, এই যে এই এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেডের জায়গায় আমি ধরি যে 6,40,000, আচ্ছা, আর এস্টিমেটেড ইউনিটস অফ প্রোডাকশনের জায়গায় আমি ধরি 1,60,000 ইকুয়ালস টু ভাগাভাগি করলাম, আসলো কত? $4 পার ইউনিট। তার মানে ফ্যাক্টরি ওভারহেড প্রত্যেকটা ইউনিটে 4 টাকা করে, মানে একটা চকলেট বানাইতে গেলে আমার 4 টাকা খরচ হয়। এখন আমার বললো এটা আমার তো বাজেটেড ছিল, তাই না? আচ্ছা, এইবার আমি দেখলাম যেহেতু আমার একটা চকলেট বানাইতে 4 টাকা খরচ হয়, তাহলে আমার 100টা চকলেট বানাইতে কত টাকা খরচ হবে? পার্সেন্টেজ না, ইনটু মাল্টিপ্লাই হবে। আচ্ছা, 100 ইনটু 4 ইকুয়ালস টু 400 টাকা। তার মানে ওই বছরের জন্য আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ছিল 400 টাকা। এই হচ্ছে কাহিনী। ওকে, আচ্ছা ভাই, আমি একটু আসতে দিতে দিই আপুরা। ওকে, আমরা তাহলে কি আরেকটু এগোতে পারি তো, না? জি ইয়েস স্যার, আগানো যায় স্যার। তাহলে আমরা এর আগে এতক্ষণ পর্যন্ত বুঝলাম হচ্ছে যে কি একটা ওভারহেড রেট বের করতে হবে। ওভারহেড রেট বের করে ওভারহেডে প্রত্যেকটা জবে যতটুকু লেবার আওয়ার লাগলো বা যেই আওয়ারের বেসিসে বা যেটার বেসিসে আমাকে অ্যাপ্লাই করতে বলা হয় সেই বেসিসে আমরা ওভারহেডটা অ্যাপ্লাই করব। আর ম্যাটেরিয়াল এবং লেবার হচ্ছে ডাইরেক্টলি ট্রেস হবে, যে যতটুকু ম্যাটেরিয়াল কনজিউম করবে ডাইরেক্টলি ট্রেস করে সেইটুকুই আমরা চার্জ করব। এটা হচ্ছে জব কস্টিং এর নিয়ম বা এই সিস্টেমে করা হয়ে থাকে। আচ্ছা, আমরা একটু দেখি থাকি এটার কস্ট ফ্লোটা কিরকম হয়। ম্যাটেরিয়াল এবং ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আমরা যদি রিকুইজিশন অনুসারে জব কস্টে স্পেসিফিক জেনে থাকি, সেক্ষেত্রে ওই ম্যাটেরিয়ালটা জবে আমরা স্পেসিফিক্যালি অ্যাপ্লাই করব বা চার্জ করব।
আর যেটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল দিব আমরা সেটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ঠিক একই রকম ভাবে লেবারের ক্ষেত্রেও যেটা ডাইরেক্টলি ট্রেস করা যাবে সেটা জব কস্ট শিটে আমরা চার্জ করব, আর ইনডাইরেক্ট লেবারটা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে থাকবে। এবং এটা ছাড়াও আর অনেকগুলো খরচ আছে যেগুলো ম্যানুফ্যাকচারিং ওভারহেডে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাকেই আমরা পরবর্তীতে জব কস্ট শিটে অ্যাপ্লাই করি, যেটা আমরা আগে থেকে দেখলাম। আর এটা হচ্ছে লেজার অ্যাকাউন্টগুলো আমরা যদি দেখি ম্যাটেরিয়াল, আচ্ছা এটা আমরা পরে দেখি, আগে জার্নালগুলো দেখে দেন লেজারটা দেখলে আমাদের জন্য সহজ হবে বুঝতে। ম্যাটেরিয়াল আমরা জব কস্ট শিটটা কিভাবে, জব কস্ট শিটে বা জব কস্টিং এর ক্ষেত্রে কস্ট ফ্লোটা কিভাবে হবে বা আমরা রেকর্ডগুলো কিভাবে মেনটেন করব। ম্যাটেরিয়াল যখন আমরা কিনবো, আমরা আগে থেকে মনে এটা জানি, ম্যাটেরিয়াল কিনলে ম্যাটেরিয়াল ডেবিট, র ম্যাটেরিয়াল ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল অথবা ব্যাংক পেয়েবল অথবা ক্যাশে যদি কিনে থাকি ক্যাশটা ক্রেডিট হবে। এটাই হচ্ছে ম্যাটেরিয়াল পারচেসের জন্য জার্নাল। আর ম্যাটেরিয়ালটা পারচেস করে দেন আমরা স্পেসিফিক জবে সেটা চার্জ করব অথবা স্পেসিফিক জব অনুসারে আমরা ডিস্ট্রিবিউট করব। আচ্ছা, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইস্যুড টু এ জব ইনক্রিজ ওয়ার্কিং প্রসেস অ্যান্ড ডিক্রিজ র ম্যাটেরিয়ালস। আমরা দেখি ওয়ার্কিং প্রসেসে যদি কোনো ম্যাটেরিয়াল আমরা দিয়ে থাকি দেন ওয়ার্কিং প্রসেস ডেবিট হবে, র ম্যাটেরিয়ালস ক্রেডিট হবে। ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউজড আর চার্জ টু ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যান্ড অলসো ডিক্রিজ র ম্যাটেরিয়ালস। ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালও যদি আমি চার্জ ইউজ করে থাকি সেক্ষেত্রে সেটা চার্জ হয়ে থাকবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট এবং র ম্যাটেরিয়াল এজ ইউজুয়াল ক্রেডিট হবে। আচ্ছা, এরপর আমরা দেখি লেবারের ক্ষেত্রে একই রকম ভাবে। স্যার একটু কথা বলে স্যার, স্যার যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালের ভিতরে কি র ম্যাটেরিয়াল ইনক্লুড থাকবে স্যার? ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালের ম্যাটেরিয়ালটাই তো, ম্যাটেরিয়ালটা যখন কোনো একটা আমি যখন স্পেসিফিক্যালি কোনো জবের সাথে অ্যাপ্লাই করতে না পারি, ট্রেস করতে না পারি, তখন তো সেটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হবে। মানে তখন আমি কোনো একটা স্পেসিফিক জবে দিতে পারতেছি না। এখানে যে আমরা লিখলাম ওয়ার্কিং প্রসেস, এখানে কিন্তু জব নাম্বার থাকবে, ওয়ার্কিং প্রসেস জব নাম্বার 1 2 3 4 স্পেসিফিক দিলাম, কিন্তু যেই ম্যাটেরিয়ালটা আমি কোনো একটা স্পেসিফিক জবকে ট্রেস করে দিতে না পারি সেই ম্যাটেরিয়ালটাকে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে রেকর্ড করব। আচ্ছা আচ্ছা, এইসব কনসেপ্টগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি, কিন্তু আমরা ওই যে প্রথম থেকে পড়ে আসছিলাম আমাদের কনসেপ্টের সাথে এগুলো সিকোয়েন্সিয়ালি মিলানো। আচ্ছা, এরপরে দেখেন লেবারের ক্ষেত্রে একই রকম। দ্য কস্ট অফ ডাইরেক্ট লেবার ইনকার্ড, যখন লেবার ইনকার্ড হয় তখন ওয়ার্কিং প্রসেস ইনক্রিজ করবে, বাড়বে। and the cost of indirect labor increase manufacturing overhead। আগের মতোই লেবারের ক্ষেত্রে হবে ওয়ার্কিং প্রসেস জব নাম্বার থাকবে স্পেসিফিক ডেবিট, আর ইনডাইরেক্ট লেবারের ক্ষেত্রে হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, দেন স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল ক্রেডিট। এটা হচ্ছে ডাইরেক্ট লেবারের জন্য আমরা এইভাবে রেকর্ডটা মেনটেন করব। এন্ড দেন অন্যান্য যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলো, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ছাড়াও অনেকগুলো ওভারহেড ইনকার্ড হয়ে থাকে একটা অর্গানাইজেশনে, সেগুলো আমরা কিভাবে রেকর্ড করব। সেই সবগুলোকে, যত ধরনের ম্যানুফ্যাকচারিং ওভারহেড হয়ে থাকবে সবগুলো আমরা ওভারহেডে ডেবিট করব, ওভারহেড ইনক্রিজ হবে, এন্ড দেন পেয়েবল অথবা যে করসপন্ডিং জার্নালগুলো থাকে সেগুলো ক্রেডিট হবে। যেমন আমি কোনো একটা জিনিস পেমেন্ট করব, সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল হবে। প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, প্রপার্টি ট্যাক্স পেয়েবল ক্রেডিট। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্রেডিট। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। মানে সবগুলো রেকর্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেডে ইনক্রিজ করবো, ওভারহেডে চার্জ করবো আমরা। আর এগুলো যদি জেনারেল জার্নাল হতো তখন আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি রেকর্ড করতাম, আমরা কমার্শিয়াল এক্সপেন্সেসের জন্য যা করে থাকবো আর কি। স্যার ইলেকট্রিসিটি বিল কি ডাইরেক্ট? ইলেকট্রিসিটি ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য হলে দেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, ইলেকট্রিসিটি পেয়েবল ক্রেডিট।
না ম্যানুফ্যাকচারিং মানে আমি বলছি যেটা তাহলে কি ডাইরেক্ট এর ভিতরে ডাইরেক্ট এক্সপেন্স না এগুলো তো সব ইনডাইরেক্ট এক্সপেন্সেস ডাইরেক্ট এক্সপেন্সেস তো হয় ওয়ার্ক ইন প্রসেস ডাইরেক্ট এক্সপেন্সেসটা ওয়ার্ক ইন প্রসেসে আমরা আইডেন্টিফাই করে ওয়ার্ক ইন প্রসেসকে ডেবিট করব ওয়ার্ক ইন প্রসেসটা বাড়বে তার মানে আমার যদি যেটা সরাসরি প্রোডাকশনের সাথে রিলেটেড তার মানে ওইটুকু ওয়ার্কিং প্রসেসের ভিতরে অ্যাড করে ওইটাকে যদি এরপরে যদি কিছু থেকে থাকে সেটা কমার্শিয়াল এক্সপেন্সের জন্য আলাদা রেকর্ডিং হবে আলাদাভাবে আমরা দেখবো আর কি কিছুক্ষণ পরে সেটাও দেখবো আচ্ছা আমরা আগে প্রথমে এটা বুঝি ম্যাটেরিয়াল দিলাম প্রসেসে লেবার দিলাম প্রসেসে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখন পর্যন্ত দেই নেই ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আমরা কি করতেছি আলাদাভাবে রেকর্ড করে রাখলাম আর আমরা প্রথম থেকে শিখে আসছি কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড এস্টিমেট করে যেই জবে যতটুকু লেবার আওয়ার লাগলো তার বেসিসে আমরা ওভারহেডটা অ্যাপ্লাই করব সেই জার্নালটা আমরা এখনো রেকর্ড করিনি এই যে দেখেন ওয়ার্কিং প্রসেস ইজ ইনক্রিজড when manufacturing overhead is applied আমরা প্রত্যেকটা জব ওয়াইজ ওভারহেডটাকে আমরা অ্যাপ্লাই করব সেখানেই যেখানে যতটুকু কনজিউম করলো ততটুকু চার্জ করব তাহলে ওয়ার্কিং প্রসেস জব নাম্বার এত ডেবিট ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্রেডিট এটা যখন আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাকে অ্যাপ্লাই করব আচ্ছা কমার্শিয়াল এক্সপেন্সেসের জন্য অ্যাজ ইউজুয়াল বা নন ম্যানুফ্যাকচারিং কস্টের জন্য অ্যাজ ইউজুয়াল যেমন স্যালারি দিলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস স্যালারি দিলে স্যালারি এক্সপেন্সেস ডেবিট স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল ক্রেডিট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস হয়ে থাকলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট আচ্ছা এই দুটো ছাড়া এর আগের অঙ্কে আমরা সবসময় প্রসেসটাকে ডেবিট করে আসছি যখন এই প্রসেসে কোনো কিছু আমি অ্যাপ্লাই করলাম বা দিলাম বা চার্জ করলাম প্রসেস সবসময় ডেবিট হয় প্রসেসটা ইনক্রিজ করতে থাকে বা প্রসেস তখন রিসোর্স নিয়ে বড় হতে থাকে রিসোর্স সে কনজিউম করতে থাকে আগে জানালো স্যার অ্যাডভার্টাইজিং জি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কেন হলো আমরা সবাই জানবো গাড়ি বুঝিনি স্যার অ্যাকাউন্টস পেয়েবল তো ক্রেডিট হয় না অ্যাকাউন্টস পেয়েবল স্যার এটা তো ক্যাশ হতে পারে অসুবিধা কি অ্যাকাউন্টস পেয়েবল না হয়ে ক্যাশ ক্রেডিট হতে পারে ব্যাংক ক্রেডিট হতে পারে অ্যাকাউন্টস তো ক্রেডিট হয় না সবসময় অ্যাকাউন্টস ভালো তো ক্রেডিট কম তো ডেবিট বুঝি নাই অ্যাকাউন্টস পেয়েবল যদি স্যার কম তো তাহলে স্যার ডেবিট হতো এখন অ্যাকাউন্টস পেয়েবল তো বাড়তেছে রে ভাই কমলো কোথায় পেয়েবল বাড়লে তো ক্রেডিট দায় বাড়লে ক্রেডিট না আমি পেমেন্ট করি নাই দায় বাড়লো তাহলে ক্রেডিট হবে তো আচ্ছা দেন ওয়ার্কিং প্রসেসে যে আমি ওয়ার্কিং প্রসেসটা যখন রিলিজ করবে ওয়ার্কিং প্রসেসটা যখন ফিনিশ গুডসে রূপান্তরিত হবে jobs are completed cost of goods manufactured is transferred to finished goods যখন জবটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি ফিনিশ গুডসে রূপান্তর করব বা ট্রান্সফার করব তখন ফিনিশ গুডস ডেবিট হবে ওয়ার্ক ইন প্রসেস স্পেসিফিক জব নাম্বার ক্রেডিট হবে এরপরে আমরা সেলস করব সেলস করলে আমরা জানি যে অ্যাজ ইউজুয়াল বুঝতেছেন নাকি স্যার আব্দুল কাদের একটু মিউট করে দিন স্যার প্লিজ নয়েজ হচ্ছে কিছু শোনা যায় না এখন ঠিক আছে সবাই প্রশ্ন করার সময় ওই যে পলিসিটা একটু অ্যাপ্লাই করবেন কারণ আশেপাশে অনেক মানুষ আছে আমরা অনেক সময় রাস্তায় হাঁটাহাঁটিও করতেছি তখন মিউট করে নেবেন আচ্ছা অ্যাকাউন্টস রিসিভেবল আমরা যখন সেলস করব অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ওই যিনি জার্নাল বুঝতেছিলেন না আমি যখন সেলস করতেছি রিসিভেবল ডেবিট হতে পারে অথবা ব্যাংকও ডেবিট হতে পারে অথবা ক্যাশও ডেবিট হতে পারে দেন সেলস ক্রেডিট এবং এই আমরা যখন সেলস করব তখন আমার ফিনিশ গুডস রিডিউস হতে থাকবে ফিনিশ গুডসকে আমি ডেলিভারি করব তখন ফিনিশ গুডস হয়ে যাবে ক্রেডিট কস্ট অফ গুডস ফর ডেবিট বিক্রিত পণ্যের উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য ডেবিট হবে এটাই হচ্ছে আমাদের প্রসেস কস্টিং এর একটা ফ্লো এই জার্নালগুলোকে যখন আমরা এর আগের ইয়েতে দেখেন তো ম্যাটেরিয়াল কিনলে ম্যাটেরিয়াল ডেবিট ম্যাটেরিয়াল পারচেজ ডেবিট আবার ম্যাটেরিয়াল যখন আমি ট্রান্সফার করব বা চার্জ করব কোনো একটা জবে তখন ওই জবে সেটা গিয়ে ডেবিট হচ্ছে আর র ম্যাটেরিয়াল ক্রেডিট হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কোথায় চলে যাচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে করে আমাদের জার্নালও তাই বলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট ম্যাটেরিয়ালটা ক্রেডিট হয় আবার যদি স্যালারিটা দেখি স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবলের জন্য আমরা যখন একবার রেকর্ড করলাম স্যালারি এন্ড ওয়েজেস এর এখানে দেন আমি অ্যাপ্লাই করতেছি কোথায় চার্জ করতেছি ওয়ার্কিং প্রসেসে ডাইরেক্ট লেবার ডেবিট
আর ক্রেডিট হবে হচ্ছে ওয়েজেস পেয়েবল, স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল। আর ইনডাইরেক্ট লেবারটা চলে যাচ্ছে কোথায়? ইনডাইরেক্ট লেবারটা চলে যাচ্ছে ওই ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালের মতো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, এরপরে আমরা ওয়ার্কিং প্রসেসে ম্যাটেরিয়াল দিলাম, লেবার দিলাম, দেন ওভারহেডটা অ্যাপ্লাই করি। ওভারহেডটা আমরা অ্যাপ্লাই করি। এই ওভারহেডের ক্ষেত্রে এখানে কিছু জিনিস আমাদেরকে শিখতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল রেকর্ডিং। বাম পাশেরটা আমার ডেবিট পাশটা হচ্ছে অ্যাকচুয়াল রেকর্ডিং। যখন আমি অ্যাপ্লাই করি তখন ওয়ার্কিং প্রসেসে এটা চলে যায়, কিন্তু যখন দুটো পাশ সমান হবে না তখন গিয়ে গন্ডগোল হয়। অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হলো, আমরা স্ট্যান্ডার্ড কস্টিংও দেখে এসেছি যে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হলো 5,000 টাকা, কিন্তু আমি জবে অ্যাপ্লাই করলাম 4,800, মানে 200 টাকা এখন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারিনি। তখন গিয়ে আমাকে বছর শেষে গিয়ে ওই যতটুকু আন্ডার অ্যাপ্লাইড হয়ে গেল অথবা ওভার অ্যাপ্লাইড যতটুকু হয় সেগুলো আমরা বছর শেষে গিয়ে আবার অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ওই কস্ট ফ্লোটাকে যদি আমরা শেষ করি, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড আমরা দিলাম, দেন এটা ফিনিশ গুডসে রূপান্তরিত হয়। ফিনিশ গুডসে রূপান্তরিত হলে কি হবে? ফিনিশ গুডস ডেবিট হবে আর ওয়ার্কিং প্রসেস তখন রিলিজ হয়ে যায়। আবার যখন ফিনিশ গুডস যখন আমরা সেল করি, ফিনিশ গুডস ক্রেডিট হয়ে যাবে, কস্ট অফ গুডস সোল্ড তখন ডেবিট হবে, একই করসপন্ডিং জার্নাল। আর ফিনিশ গুড এটা আরেকবার বলবেন? যখন পণ্য বিক্রি করব বা ডেলিভারি করব তখন ফিনিশ গুডস কি হবে? ক্রেডিট হয়ে যাবে। ফিনিশ গুডসটা কমে যাবে বা আমার অ্যাসেট কমে যাবে, রিসোর্স কমে যাবে। রিসোর্স কমে যাওয়া মানে ক্রেডিট পাশে এন্ট্রি করব। তাহলে ক্রেডিট পাশে আমি লিখি কি? ফিনিশ গুডস লিখবো ক্রেডিট, কস্ট অফ গুডস আমরা লিখি ডেবিট, তাই না? এই যে দেখেন আমাদের জার্নালের ওই জিনিসটা যদি ট্রি কলামটা মনে থাকে, ফিনিশ গুডস এর ক্রেডিট পাশে লিখবো আর ডেবিট লেখাটা লিখবো হচ্ছে উল্টোটা। এটা কি অনেকটা আমাদের যে ক্লোজিং এন্ট্রি আছে ওটার মতো? হ্যাঁ। না, আমরা যখন জার্নালকে যখন লেজারে পোস্টিং দেই তখন কিন্তু মানে এর আগের জার্নাল আমরা যদি দেখি, এখানে দেখেন আমরা ম্যাটেরিয়াল কিনলে ম্যাটেরিয়াল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করি। আবার যখন ম্যাটেরিয়ালটা আমরা কোথাও চার্জ করি বা কোথাও যদি আমি এটাকে ট্রান্সফার করি, ওই ডিপার্টমেন্টটা হয় ডেবিট আর ম্যাটেরিয়াল হয়ে যায় ক্রেডিট। তখন দেখেন ম্যাটেরিয়ালের ওখানে আমি ক্রেডিট পাশে লিখি। এখানে লেখাটা কিন্তু ওই সঠিকভাবে লেখে নেই আর কি, ফ্লোটা ঠিক রাখার জন্য। আবার আমরা জার্নাল দিয়েও দেখাইতে পারি, পরবর্তী দেখি আমি আবার জার্নাল দিয়ে লেজারে কিভাবে রূপান্তর করতে হয় অথবা লেজার থেকে কিভাবে জার্নাল আসতে হয় সেটাও আমি দেখাই দেব। এটা আবার অবশ্যই আপনারা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এও করার কথা। কস্ট অফ গুডস সোল্ডটা কি ডেবিট হবে? এখানে ফ্লোটা দেখাইছে, এখানে আবার লেখাটা আমার মনে হচ্ছে এরা ঠিকমতো লেখা নেই। কস্ট অফ গুডস সোল্ড যখন পণ্য বিক্রি করে দিই, ডেলিভারি করে দিই, তখন কি হয়? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হয়, তাই না? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হয়, ফিনিশ গুডস ক্রেডিট হয়। তো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট পাশে আমি অ্যামাউন্টটা লিখবো, কিন্তু লেখার সময় লিখবো হচ্ছে উল্টোটা। লেখাটা হবে উল্টোটা, মানে তখন এখানে কিন্তু ফিনিশ গুডস দিয়ে কলাম দিয়ে টাকাটা ইয়েটা আসবে, তখন কিন্তু লেখাটা উল্টোটা হয়। কস্টের ফ্লোটা বোঝানোর জন্য ওনারা মানে সিস্টেম ফ্লোটা দেখানোর জন্য অ্যামাউন্ট দিয়ে দেখাইছেন আর কি। এটা জার্নালের কিন্তু লজিক ঠিক আছে। ফিনিশ গুডস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট যখন আমি পণ্য বিক্রি করব। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে পড়তেছিলাম যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা যদি ওভার অ্যাপ্লাই করি অথবা আন্ডার অ্যাপ্লাইড করে থাকি তখন কি করব, কনসিকুয়েন্সটা কি হবে? যদি আমরা আন্ডার অ্যাপ্লাইড করে থাকি বা কম অ্যাপ্লাই করে থাকি, যা ওভারহেড হওয়ার কথা তার থেকে কম করে থাকি, তখন আবার আমরা কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করে ওই টাকাটা আবার বাড়িয়ে নিব। কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করে এই ওভারহেডটা বাড়ায় নেব। যদি ওভার অ্যাপ্লাই করে থাকি, যদি অতিরিক্ত রেকর্ড হয়ে থাকে, তখন সেটাকে আমরা কমাবো। সেই জন্য কস্ট অফ গুডস সোল্ড হবে ডিক্রিজ বা কস্ট অফ গুডস সোল্ড হয়ে যাবে তখন ক্রেডিট। এই লজিকটা একটু মনে রাখবেন, কারণ জার্নাল আসলে এই দুটোর, কারণ ও হয় ওভার অ্যাপ্লাইড হবে না হলে আন্ডার অ্যাপ্লাইড হবে, দুটোর একটা হবে, তখন আমরা এটা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেব। স্যার একটু কথা বলে স্যার, যে যেটা বললেন যে কস্ট অফ গুডস সোল্ড কে ডেবিট আর ফিনিশড গুডস কে ক্রেডিট করলেন, কিন্তু সেলসটা যখন হচ্ছে তখন তো ইন্ডিভিজুয়ালি কোনো
আমার কস্টের সাথে সেলসের তো কোনো সম্পর্ক আমরা রাখিনি। আমরা যখন সেলসের রেকর্ড করি তখন করি সেলসটা ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। কস্টের কি কোনো ইনফরমেশন সেখানে আছে? বুঝতে পারছি, ঠিক আছে, বুঝতে মানে কস্টের সাথে ওটার কোনো রিলেশনশিপ নাই। তো কস্টের রিলেশনশিপটা হচ্ছে যে কি আমি ম্যাটেরিয়াল দিলাম, লেবার দিলাম, ওভারহেড দিলাম, প্রসেসটা ফুলে বড় হলো, অনেক বড় হয়ে গেল। যখন প্রসেস কমপ্লিট হবে, সে রিলিজ করবে, তখন প্রসেসটাকে আমরা ক্রেডিট করে দিই, ডেবিট করে ফিনিশ গুডস। ফিনিশ গুডসটাকে যখন ডেলিভারি করি, ফিনিশ গুডস হয়ে যাবে ক্রেডিট, ফিনিশ গুডস শেষ, কস্ট অফ গুডস সোল্ডকে আমরা ডেবিট করি। বিক্রিত পণ্যের উৎপাদন মূল্য, ক্রয় মূল্য হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কনসেপচুয়ালি যখন আমি কস্ট কম রেকর্ড করে থাকি, কস্ট অফ গুডস সোল্ডকে বাড়াবো। যদি কস্ট বেশি রেকর্ড করে থাকি, আমার কস্ট বেশি হয়ে গেছে, দেন কমাই ফেলবো। এটা হচ্ছে কনসেপ্ট। স্যার ডিক্রিজ করলে কি আমার কস্ট অফ গুডস সোল্ড তো ক্রেডিট হবে, তাহলে কমে যাবে না? কস্ট অফ গুডস সোল্ডকে আমি যদি ডিক্রিজ করাই তাহলে কমে যাবে না? জি স্যার। আর ফিনিশ গুড কি এই ক্ষেত্রে ডেবিট হবে? ফিনিশ গুডস এর কোনো এখানে ফিনিশ গুডস এর কোনো ইয়ে নাই, মানে ওনার কোনো ভূমিকা নাই। আমি প্রসেসকে ক্রেডিট করে দিই, ফিনিশ গুডসকে ডেবিট করলাম। আবার যখন সেলস করলাম, ফিনিশ গুডস ডেলিভারি হয়ে গেল, তাহলে ফিনিশ গুডস এর কাজ শেষ। ফিনিশ গুড একবার ডেবিট ছিল, একবার ক্রেডিট হয়ে গেল। একবার রিসোর্স উনি পেলেন, আর একবার রিসোর্স উনি রিলিজ করলেন, তাহলে ওনার কাজ শেষ। ফিনিশ গুডস এর কোনো কাজ নেই। আর অল্টারনেটিভ টু তে তো আপনি দুইটাই সেম লিখছেন। হ্যাঁ, অল্টারনেটিভ এটা বুঝি নাই। অল্টারনেটিভ টু কোনটা? এই চার্টেরই অল্টারনেটিভ টু সাইডটা বুঝি। অল্টারনেটিভটা আমরা করি নাই। অল্টারনেটিভটা একটু ঝামেলা হয় কেন? আমরা যখন ডিটারমিন করতে পারি যে ওভার আন্ডার অ্যাপ্লাইডটা আমি ডিটারমিন করলাম, তাহলে আমার ওই প্রসেসটা কমপ্লিট হয় নাই। কিছু ওয়ার্ক ইন প্রসেসে রয়ে গেছে, কিছু ফিনিশ গুডসে রয়ে গেছে, কিছু কস্ট অফ গুডস সোল্ডে রয়েছে। এই জন্য সেখানে আমরা হাত দিচ্ছি না, ওই জন্য ওই কলামটাতে আমি যাই নাই। মানে তখন ওই গন্ডগোলটা হবে। বাট আমাদের এই কলামটুকু আমরা জানলে চলবে। কারণ ফিনিশ গুডস যখন সেলস হচ্ছে না, আমরা যখন ডিটারমিন করে ফেললাম যে আমার আন্ডার অ্যাপ্লাইড 5,000 টাকা, এই 5,000 টাকা তিনটার ভিতরে রয়ে গেছে, কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে রয়ে গেছে। কারণ আমি যা প্রোডাকশন করলাম, কিছু প্রসেসে রয়ে গেছে, কিছু ফিনিশ গুডসে রূপান্তরিত হলো, আবার ফিনিশ গুডস থেকে কিছু কস্ট অফ গুডস সোল্ডে রূপান্তরিত হয়ে গেছে। তখন গিয়ে ঝামেলাটা বাঁচবে। ওই জন্য এটা শিখাইতে চাইনি আর কি। আর এটা কি দরকার নাই আমাদের? দরকার আছে আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে। আচ্ছা, ওকে স্যার। স্যার প্রসেস কস্টিংটা কি আমরা ম্যাজুস্ট্রির বই থেকেই করব? প্রসেস কস্টিং ম্যাজুস্ট্রির বই থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে পারবেন কিনা স্যার আমাদের জন্য ইজি কোনটা? আমাদের জন্য ইজি হবে কোনটা? আপনাদের জন্য প্রথমে গেরিসনটা দেখবেন, এরপরে গেইল রেবার্নের অঙ্ক আছে, সেখানে দেখতে পারেন। মাজুস্ট্রির অঙ্ক দেখতে পারেন, কারণ মাজুস্ট্রির অঙ্কে অনেকগুলা লজিক থাকে। নরমাল লস হলে কি হয়, অ্যাবনরমাল লস হলে কি হয়, ইন্সপেকশন স্টেজ থাকলে কি হয়, ইন্সপেকশন স্টেজের পর ম্যাটেরিয়াল যোগ করলে কি হয়, মানে এগুলো যদি বলতে থাকি দেখবেন যে ওই আমি প্রসেস মাজুস্ট্রির বইটার নাম কি আরেকবার বলবেন? কোনটা? মাজুস্ট্রির বইটার নাম হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। না, কস্ট অ্যাকাউন্টিং না, এটার নাম আছে প্ল্যানিং এন্ড কন্ট্রোল। কস্ট অ্যাকাউন্ট প্ল্যানিং এন্ড এই যে এই কস্ট অ্যাকাউন্টিং প্ল্যানিং এন্ড কন্ট্রোল। আর আপনার কাছে সফট কপিটা আছে? আমার কাছে 6th এডিশনের একটা মানে সফট কপি আছে, কিন্তু এখন মনে হয় মাজুশ্রীর আপডেটেড এডিশন হয়ে মানে 12 অথবা 13 এডিশন পর্যন্ত চলে আসছে, অনেক সামনে। স্যার রাইটারের নাম কি শুধু মাধুশ্রী? হ্যাঁ হ্যাঁ, MATZ মাজ এবং উজরি USRY মাজুশ্রী। স্যার এর আগে যখন আমাদের বাজেট করিয়েছিলেন তখন কোনটা হচ্ছে হনগ্রিনের বই থেকে এসেছিল, তারপরে হচ্ছে গেরিসনের বই থেকে এসেছিল, আপনি আইডেন্টিফাই করেছিলেন। এখন স্যার কস্ট অ্যাকাউন্টিং আমাদের যে ম্যাথ গুলো এসেছিল প্রিভিয়াস ইয়ার্সে, এগুলো স্যার কোন বই থেকে এসেছিল? কস্ট অ্যাকাউন্টিং এর কথা বলতেছেন? জি স্যার। মানে PL1 এর কস্ট অ্যাকাউন্টিং? না না না, আমাদের মানে হচ্ছে আমাদের মানে বিজনেস লেভেলে ম্যানেজমেন্ট কস্ট অ্যাকাউন্টিং থেকে যে অঙ্কগুলো আসে স্যার, সেটার কথা বলছি। জব কস্টিং এর কথা বলছি। আচ্ছা, জব কস্টিং এর ওই স্পেসিফিক আসলে ওরকম আমি করতে পারিনি। ওই যখনই সলিউশন করতেছিলাম তখনই আইডেন্টিফাই করে নেই আর কি, বাট আলাদা করে আইডেন্টিফাই করা হয়নি। জব কস্ট শিটের মানে এর আগে 2-3টা অঙ্ক আসছে, মানে 2টা অঙ্ক আসছে সম্ভবত। 2টা অঙ্ক স্যার মাধুশ্রী বুকটা আমাদের কি সফট কপি দেওয়া যাবে? দেওয়া যাবে, এটা অনেক বড়, 105 MB, এত বড় মানে হোয়াটসঅ্যাপ বা কোনোটাতে আমি দিতে পারবো না, কিন্তু এটা খুব একটা বেশি কাজে আসবে না, কারণ বইটা পুরাতন, অনেক পুরাতন, এটা অনেক আগের এডিশন। আমাদের যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট শুধু চ্যাপ্টারটা আমাদের দিয়ে। আচ্ছা, আমি বই দিয়ে দিতে পারবো, কিন্তু ইয়েতে কি যাবে? ইয়েতে
হোয়াটসঅ্যাপে আপলোড হবে না স্যার, আপলোড হবে না। আমি দেখি পেলে ড্রাইভে আপলোড করে দিব আপডেট। এটা পাবেন, এটা পাবেন আপনি পেয়ে, অথবা কেউ একজন মেইল অ্যাড্রেস দিলে আমি মেইলেও যাবে না 105 স্যার আমি আপডেটটা আপলোড করে দেয়া যাবে ওয়ান ড্রাইভে। এই বইটা কিন্তু ভালো, আমি স্যার একটা অরিজিনাল মানে পুরাতন কপি পাইছিলাম, দুর্ভাগ্য অরিজিনাল পুরাতন কপি না, আসলে লেটেস্ট কপিটা হচ্ছে বেটার আর কি। লেটেস্ট কপিটা পাওয়া গেলে 5th এডিশনের পাইছি, এটা হচ্ছে 6th এডিশন। আর এটা আমার কাছে যেটা আছে 105 MB, এত বড় ইয়া আমি পাঠাইতে পারবো। বই অনেক বড় বই, এবং ওই না বড় যে মাজস্ট্রির সমস্যা হচ্ছে হর্নগেনের ইয়েটা পাওয়া যায়, কিন্তু মাজস্ট্রির গুলো পাওয়া যায় না। মাজস্ট্রি একটু রেয়ার টাইপের বই, কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর আগে বাইবেল বলা হতো এই মাজস্ট্রির বইটাকে। মাজস্ট্রির বই না পড়ে কেউ কস্ট অ্যাকাউন্টেন্ট আসলে হইতে পারবে না। ওখানে অঙ্কগুলি খুব ডেকোরেটিভ অবস্থায়। স্যার হোপফুলি আমি পেয়ে যাব, আমি দিয়ে দিব স্যার হোপফুলি। লাইব্রেরি জেনেসিসে মানে দেখেন লাইব্রেরিতে আছে, আর এটা একটু কিনে নিয়েন। মাজস্ট্রির বইটা আপনাদের এমনিতেই লাগবে, কথা বুঝছেন? মাজস্ট্রির বই ছাড়া তার কস্ট অ্যাকাউন্টেন্ট হতে পারবেন না স্যার। তাহলে বইটা যে এডিশনটা মানে अवेलेबल পাবো, লেটেস্ট এডিশন যেটা পাওয়া যায় কিনে নেবেন উইথ সলিউশন। জি স্যার, কারণ এটা এমনি বুঝতে পারবেন না, কারণ মাজস্ট্রির অঙ্কগুলো একটু টেকনিক্যাল। আমরা কিন্তু মানে কস্ট অ্যাকাউন্টিং পড়ার জন্য মাজস্ট্রির বইটা মানে 2বার 3বার পড়ে ফেলছি, পড়ে করতাম। কারণ মাজস্ট্রির বই পড়ার পর আমাদের কাছে অনেক কিছু সহজ হয়ে গেছে। আচ্ছা, এখানে আন্ডার অ্যাপ্লাইড, ওভার অ্যাপ্লাইড এগুলো আমাদের আর দরকার নেই। ট্রু ফলস এগুলো আপনাদের দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন প্র্যাকটিসে। আমাদের মনে হয় না দেখলেও চলবে। আপাতত আমরা এটা ক্লোজ করতে পারি। তাহলে আমরা কোশ্চেন সলিউশনে যেতে পারি। জব কস্টিং এর জন্য আমাদের একটা ক্লাসই যথেষ্ট। এরপরে প্রসেস কস্টিং আমরা চলে যাব। প্রসেস কস্টিং এ আমাদের 2টো ক্লাস থাকবে, কারণ প্রসেস কস্টিং এ আন্ডারস্ট্যান্ডিং এর অনেকগুলো বিষয় আছে। জব কস্টিং এর জার্নালগুলো জানতে হবে, জার্নালগুলো জানলে আপনার 50% কাজ শেষ। এরপরে জব কস্টিং এর অঙ্কের কিছু ম্যাথমেটিক্যাল কিছু সমস্যা আছে, যেগুলো আমাদের একটু 2-3টা অঙ্ক করলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে। আর জব কস্টিং এর জন্য বেটার হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এ যে জব কস্টিং গুলো আসে 5-6টা অঙ্ক, এর আগে 5-6টা পিরিয়ডের অঙ্ক দেখে নিতে পারলে বেটার হয়। আমরা একটা অঙ্ক দেখি। এটা আসছে হচ্ছে রিসেন্ট কোন একটা অঙ্কে, রিসেন্ট ইয়েতে আসছে, এটা আমি ইয়ে করিনি। জব কস্টিংটা আসছে হচ্ছে রিসেন্ট ডিসেম্বর 2018। এই প্রশ্নটা হচ্ছে ডিসেম্বর 2018। জব কস্টিং একটু কম আসে পরীক্ষায় আমি দেখলাম, যেটা স্ট্যান্ডার্ড কস্টিং যেরকম একদম কোনো পরীক্ষা বাদ যায় না, কিন্তু জব কস্টিং এর ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্নগুলো একটু কম আসে। আমরা একটু দেখিনি। DRSL Products uses a job costing system. জব কস্টিং সিস্টেমটা ফলো করে with 2 ডাইরেক্ট কস্ট ক্যাটাগরিজ। দুইটা ডাইরেক্ট কস্ট আছে, একটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার, এটা আমরা আগে থেকেই জানি। and 1 ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পুল। তাহলে কোম্পানির 3টা কস্ট ক্যাটাগরি আছে, তার মধ্যে দুটো হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। DRSL allocates manufacturing overhead cost using direct manufacturing labor cost. তাহলে এখানে একটা আমাদের বুঝার জন্য একটা ইনফরমেশন আছে যে কোম্পানিটা তার ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা অ্যালোকেট করে ইউজিং ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার কস্টের বেসিসে। আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে সবসময় লেবারের বেসিসে করে থাকে, কিন্তু এখানে এই অঙ্কে দেখেন লেবারের বেসিসে করে নাই বা করবে না বলে তারা ডিটারমিন করলো। এটা কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে যে কোন কোম্পানি কিসের বেসিসে তার ওভারহেড কস্টটাকে অ্যালোকেট করবে। তাহলে এখানে অ্যালোকেশনের বেসিসটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং লেবার কস্টের বেসিসে, আওয়ারের বেসিসে করবে না।
SL provides the following information. এই নিচের ইনফরমেশন গুলো আমাকে প্রোভাইড করলো 2017 জন্য বাজেট কত আর অ্যাকচুয়াল ঘটনাটা কি, বাজেট কত অ্যাকচুয়াল ঘটনা কি। আমরা দেখি ম্যাটেরিয়াল হচ্ছে বাজেট একরকম অ্যাকচুয়াল ঘটনা ডিফারেন্ট। ম্যানুফ্যাকচারিং লেবার কস্টেও বাজেট করলে একরকম অ্যাকচুয়াল ঘটনা ডিফারেন্ট। ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট যা অ্যাকচুয়াল কস্ট পার্থক্য হচ্ছে, দেখে মনে হচ্ছে যে ভ্যারিয়েন্স, আসলে তা না। কম্পিউট দ্য অ্যাকচুয়াল and budgeted manufacturing overhead rates for 2017. আমাকে এখানে এই রিকোয়ারমেন্ট দেখলে আমি বুঝে যাব যে আমাদের কি করণীয়। কম্পিউট অ্যাকচুয়াল এন্ড বাজেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট, অ্যাকচুয়াল রেট কত এবং বাজেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট কত বের করতে বললো। প্রশ্নটা এতটুকু পর্যন্ত বুঝলাম কিনা, বুঝলে দেন আমরা সলিউশনের দিকে যাব। আরিফুজ্জামান সাহেব কথা বলতেছেন নাকি? প্রশ্নটা কি বুঝলাম? স্যার আরেকবার একটু বুঝাই দিন স্যার। প্রশ্ন স্যার বাজেটেরটা বোঝা গেল, এখন অ্যাকচুয়ালটা কি আমি বাজেটেড রেট দিয়ে তারপরে অ্যাকচুয়ালটাকে গুণ করে বের করব সেটা, নাকি অ্যাকচুয়ালকে আবার মানে বাজেটেড ভাগ মানে ওভারহেড তারপরে ভাগ হচ্ছে লেবার কস্ট এভাবে করে বের করব, সেটা স্যার বুঝতেছি না। আমরা ওইটা না বুঝলেও চলবে, আপাতত একটু বুঝছি কিনা যে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আমরা অ্যালোকেট করব লেবার কস্টের বেসিসে, একটু বুঝি। আমার এখানে বাজেটের এটা প্রথমে বাজেট নিয়ে আমরা চিন্তা করব। ম্যাটেরিয়ালের বাজেট হচ্ছে 20 লক্ষ টাকা। করলাম স্যার লেবার কস্টের বেসিসে করব, মানে আমাদের ইয়াটা পার্সেন্টেজে আসবে, দেন আমরা লেভেল অফ অ্যাক্টিভিটি দিয়ে ইনটু করে দেব। এর আগে ওই যে মাজুশ্রীর বই থেকে দেখলাম যে আমাদের অনেকগুলো বেসিস থাকতে পারে, তার মধ্যে আমরা ওখানেও দেখলাম যে লেবার কস্টের বেসিসে হতে পারে, মেশিন আওয়ার বেসিসে হতে পারে। মেশিন আওয়ার বেসিসে হলে আওয়ারলি রেট বের হবে, যদি কস্টের বেসিসে বের করি আমরা পার্সেন্টেজে পাবো। আচ্ছা, আমার বাজেট হচ্ছে 20 লক্ষ টাকা ম্যাটেরিয়ালের জন্য, লেবারের জন্য হচ্ছে 15 লক্ষ টাকা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড সেক্ষেত্রে আমরা বের করলাম হচ্ছে 27 লক্ষ টাকা। আমি কিন্তু টাকাটা বের করে নিছি কিন্তু পার্সেন্টেজ বের করিনি। প্রশ্ন হচ্ছে যে কি আমাকে কম্পিউট করতে বললো অ্যাকচুয়াল এবং বাজেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেটটা বের করতে বলতে। বাজেটেড ওভারহেড রেটটা বের করতে হলে আমাকে কি করতে হবে, আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি। তাহলে কস্ট ডিভাইডেড বাই জেটের বেসিসে আমি ভাগ করব। কস্ট ডিভাইডেড বাই, যদি লেবার আওয়ারের বেসিসে করতাম লেবার আওয়ার দিয়ে ভাগ করতাম, যেহেতু কস্টের বেসিসে করব কস্ট দিয়ে ভাগ করব। ঠিক আছে, প্রশ্ন কি বুঝা গেল? উত্তরে এখনো পর্যন্ত আমরা যাইনি। সবাই চুপ চুপ হয়ে গেলেন, বুঝতে পারেন নাই? স্যার ম্যাথে ঢুকলে হয়তো বুঝতে পারবো আর একটু বেশি। আচ্ছা, বুঝে যাওয়ার কথা আমাদের। আমরা এখানে ওভারহেডের রেটটা বের করতাম হচ্ছে, প্রথমে একটা দেখলাম হচ্ছে এস্টিমেটেড ওভারহেড ডিভাইডেড বাই ইউনিট ওয়াইজ রেট বের হলো। ম্যাটেরিয়াল কস্টের বেসিসে যদি বের করি ওভারহেড এস্টিমেটেড ওভারহেড ডিভাইডেড বাই ম্যাটেরিয়াল কস্ট। আবার যদি আমি লেবার কস্টের বেসিসে বের করি তাহলে কি হবে, এস্টিমেটেড লেবার কস্ট বা এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডিভাইডেড বাই লেবার কস্ট। লেবার কস্ট দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে বের হবে। এটাই হচ্ছে আমাদের এখানে। স্যার আমরা যে পার্সেন্টেজ যে দিব এটার জন্য কি আমার 100 দিয়ে গুণ করা জরুরি? কারণ আমি ভাগ করে তো আপনি পয়েন্ট লিখতে পারেন, এখানে 0.4 আসলো। 0.4 মানে কি 40%, কথা একটাই। আপনি যদি 0.4 লিখে দেখেন তাহলে তো কারেক্ট, 100 দেওয়াটা জরুরি না। কিন্তু আমি যদি স্যার পার্সেন্টেজে দেই 0.4 লিখে তারপরে পার্সেন্টেজ করে দিলাম যে 40%, হতে পারে 0.4 or 40% লিখে দিলেন, 100 দেওয়া জরুরি না। আচ্ছা, তাহলে এই আমাদের এটার একটা আমরা সলিউশন দেখি। বললো যে অ্যাকচুয়ালটা বের করতে এবং বাজেটেরটা বের করতে। আমরা জানি যে কস্ট ডিভাইডেড বাই
ম্যানুফ্যাকচারিং কস্ট ডিভাইডেড বাই যেটার বেসিসে আমি বের করব। দেখেন আমার 27 লক্ষ টাকা হচ্ছে এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। এই 27 লক্ষকে আমি ভাগ করব কিসের বেসিসে, কি দিয়ে ভাগ করব? 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা হচ্ছে আমার লেবার কস্ট। লেবার দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 180%। আপনি 180% না লিখে কিছুক্ষণ আগে যিনি বললেন অর দিয়ে আপনি কি লিখতে পারেন? তখন কি কত লিখবেন বলেন তো ম্যাডাম? 0.18 হবে না, 1.8 হবে। 100 ক্রস করলে তখন তো পয়েন্ট কেমন হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে না? 0.18 হলে উত্তর ভুল হয়ে যাবে। 18% হলে 0.18। হ্যাঁ, 18% হলে 0.18 হবে। আর 1.8 মানে কি? যা লেবার কস্ট তার 1.8 টাইমস আপনি ম্যানুফ্যাকচারিং ওভারহেড সেখানে অ্যাপ্লাই করবেন। তাহলে প্রশ্ন করলো আমাকে ওভারহেড রেট বের করতে, একদম সিলি একটা জিনিস। তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার রেট কিভাবে বের করব? বাজেটেডটা। তাহলে বাজেটেড ম্যানুফ্যাকচারিং কস্ট ডিভাইডেড বাই বাজেটেড লেবার কস্ট, এই দুইটাকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে পাবো। আর যদি 100 দিয়ে আপনি গুণ না করে থাকেন তাহলে পাবেন হচ্ছে 1.8 টাইমস লিখে দিলেন, শেষ। দু রকম লিখতে পারেন, পার্সেন্টেজে লিখতে হবে, নট নেসেসারি। ঠিক আছে। আর বললো যে অ্যাকচুয়ালটা বের করতে হবে। অ্যাকচুয়াল যদি রেট বের করতে হয় তাহলে অ্যাকচুয়াল কস্ট 27,55,000 আর অ্যাকচুয়াল লেবার কস্ট হচ্ছে 14,50,000। গুণ করলে আমরা এটা ভাগ করে গুণ করলে 190% পর্যন্ত আমরা এটার ওভারহেড রেট পাই। অথবা আমরা লিখতে পারি অর 1.9 টাইমস। এবার বলেন কারা কারা বুঝিনি? হ্যালো হিমবার বইতে এই টার্মটাকে OAR হিসাবে করতে ডিটেক্ট করে, OAR সিম্বার বইতে ওভারহেড অ্যালোকেশন রেট হিসেবে। হ্যালো স্যার, স্যার কি বলতেছিলেন? এটা সিম্বার বইতে OAR টার্ম হিসাবে ইউজ করা হচ্ছে। OAR ওভারহেড অ্যালোকেশন রেট। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, তো কোনো অসুবিধা নেই। আমরা তো শিখতেছিলাম এতক্ষণ ধরে ওভারহেড কি, কত রেট আমি অ্যাপ্লাই করব, অ্যালোকেট করব। ওভারহেডের অ্যালোকেশনটাই আমরা জানতেছিলাম, শিখতেছিলাম। তো ওভারহেডটা অ্যালোকেট আমরা এই টার্মটা OAR হিসাবে ইউজ করে। যদি কোনো অসুবিধা নেই, তো কোনো অসুবিধা নেই। এখানে অ্যাকচুয়ালের জন্য তো আর অ্যালোকেশন হচ্ছে না, অ্যাকচুয়ালের জন্য তো অ্যাকচুয়াল রেট। আর বাজেটের ক্ষেত্রে আপনার রেট হবে অ্যালোকেশন রেটটা আপনি বলতে পারেন। আচ্ছা, আর কারো তো প্রশ্ন নাই না? কারো প্রশ্ন আছে? এটুকুতে নাই না ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। During March, the job cost record, জব নাম্বার এত, আমরা জব কস্টিং এ সবসময় জব নাম্বার পাবো, প্রত্যেকটা জবের জন্য আলাদা জব নাম্বার পাবো। এখানে অনেকগুলো জবের কাজ হয়েছে, তার মধ্যে একটা জবের নাম হলো হচ্ছে 626 নাম্বার জব। টাকার হিসাবে বলতেছে না, জবের নাম্বার। এটা কন্টেইনড দ্য ফলোইং ইনফরমেশন। এই জব এই ইনফরমেশন গুলো রেকর্ড করলো, বা এই জিনিসগুলোই উনি কনজিউম করলো, বা এই জবের মধ্যে এই জিনিসগুলো চার্জ করা হলো। ম্যাটেরিয়াল 40,000 টাকা চার্জ করা হয়েছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট বা লেবার কস্ট চার্জ করা হয়েছে 30,000 টাকা। এখন বলা হয়েছে যে কি কম্পিউট দ্য কস্ট অফ জব নাম্বার এত ইউজিং অ্যাকচুয়াল কস্টিং অ্যান্ড ইউজিং নর্মাল কস্টিং। আমাদের মনে হয় পারা উচিত, এটা না দেখেও আমরা পারতে পারি। 40,000 টাকা ম্যাটেরিয়াল লাগলো, লেবার লাগলো 30,000 টাকা। তাহলে যদি আমরা বের করতে চাই, আমাদের পার্সেন্টেজ জানা আছে, আমাদের যদি বাজেটের দিয়ে আমরা করি 1.8 টাইমস অথবা 180% অন হোয়াট, অন লেবার কস্ট। আমরা বাজেটের ওভারহেড রেট গুলো বের করছি কিন্তু লেবার কস্টের বেসিসে। সো 30,000 টাকা যদি লেবার কস্ট হয়ে থাকে, ওভারহেড হবে কত? 180 টাইমস, 1.8 টাইমস 54,000 হবে। 54,000 টাকা 1.8 দিয়ে গুণ করলে আমরা পাবো 54,000 টাকা। তাহলে 40,000 যোগ 30,000 যোগ 54,000, এই তিনটার যোগফল হবে জব নাম্বার এতর নরমাল কস্টিং। প্রশ্ন হচ্ছে আবার নরমাল কস্টিং কোথা থেকে আসলো?
এই প্রশ্নটা নরমাল কস্টিং, জি স্যার বলেন। স্যার যে নরমাল কস্টিং কি বাজেট কস্ট, মানে বাজেটেড কস্ট? বাজেটেড কস্টের দিয়ে যখন আমরা কস্ট বের করি তখন এটাকে নরমাল কস্টিং বলে। এটা এই প্রশ্নটা আমি দেখি নাই, আমার ধারণা এটা মনে হয় ইয়ে থেকে আসছে, হর্ন গেইন থেকে। নরমাল কস্টিং এর কনসেপ্টটা আছে হর্ন গেইনে, সম্ভবত এই এই ইয়াটা হর্ন গেইন থেকে ফলো করা হয়েছে, দেখলে বুঝতে পারবো। আচ্ছা, নরমাল কস্টিং এর আমি আবার একটু বলিনি, উনি আমাদের ইয়ে বলছেন উনি, নরমাল কস্টিং এর কনসেপ্ট হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার, এই দুটো হবে অ্যাকচুয়াল, এই দুটো হবে অ্যাকচুয়াল, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা হবে বাজেটেড অর এস্টিমেটেড, বাজেটেড অর এস্টিমেটেড, এটাকে বলা হয়ে থাকে নরমাল কস্টিং। ঠিক আছে, যদি নরমাল কস্টিং আসে লিখতে হবে আর কিভাবে। নরমাল কস্টিং মানে হচ্ছে, একবার বলবেন কি? নরমাল কস্টিং এর কনসেপ্টটা হচ্ছে মেটেরিয়াল লেবার হচ্ছে অ্যাকচুয়াল, আর ওভারহেডটা হচ্ছে বাজেটেড। ওভারহেডটা হচ্ছে বাজেটের অর প্রিডিটারমিন্ড রেট দিয়ে যেটা হবে সেই ওভারহেড রেটটা অ্যাপ্লাই করব আমি, তাহলে এটা হবে নরমাল কস্টিং এ টোটাল কস্ট কত হলো। আর অ্যাকচুয়াল কস্টিং তো আমাদের আসলে সংজ্ঞায় বলার দরকার নাই, তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড অল তিনটা এলিমেন্টই অ্যাকচুয়াল কস্টিং এর বেসিসে হবে। তাহলে অ্যাকচুয়াল কস্টিং যদি আমি করে থাকি, তাহলে আমি দেখেন এখানে 40,000 পেলাম, এখানে 30,000 পেলাম, আর বাজেটের রেটটা পাইনি, সরি অ্যাকচুয়াল রেটটা পাইনি, অ্যাকচুয়াল রেটটা আমি জানি না, কিন্তু এর আগে আমি ক্যালকুলেশন করে রাখছি কত, 190%, এখানে দেওয়া আছে, কিন্তু আমি পার্সেন্টেজ বের করে রাখলাম। আমরা পার্সেন্টেজ বের করে রাখাতে আমাদের জন্য সুবিধা হলো। তাহলে 40 যোগ 30 এবং 30-এর 190%, 30-এর 190% হচ্ছে 57,000 টাকা। 57,000 টাকা যোগ করলে হবে আমার অ্যাকচুয়াল কস্টিং। আমরা একটু দেখি, তাইলে সলিউশনটা দেখি। অ্যাকচুয়াল কস্টিং এ হবে 40,000 অ্যাকচুয়াল কস্টিং হবে 40,000, 30,000 এবং এই 30,000-এর 190%। এই অ্যাকচুয়াল কস্টিং এ হয় 1,27,000 টাকা। আর নরমাল কস্টিং এ কিন্তু ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার কিন্তু সেম, শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা হবে প্রিডিটারমিন্ড রেট দিয়ে। প্রিডিটারমিন্ড রেট হচ্ছে 180% অন লেবার কস্ট। 54,000 যোগ করলে তখন হয়ে যাবে 1,24,000 টাকা। একটু পর্যন্ত বুঝলাম কিনা দেখেন তো। স্যার লেবারের 190% বললেন যে, সেটা 190% হচ্ছে আমার অ্যাকচুয়াল ঘটনা, অ্যাকচুয়ালের ঘটনা হচ্ছে 190%, কিন্তু আমি যখন নরমাল কস্টিং করব তখন আমি প্রিডিটারমিন্ড রেট দিয়ে করব। আমার প্রিডিটারমিন্ড রেট হচ্ছে এটা, প্রিডিটারমিন্ড বা বাজেটেড রেট হচ্ছে 180%, কিন্তু অ্যাকচুয়াল ঘটনা ডিফারেন্ট ঘটতেই তো পারে। অ্যাকচুয়াল কস্টিং হচ্ছে এভরিথিং অ্যাকচুয়াল, ম্যাটেরিয়ালও অ্যাকচুয়াল, লেবারও অ্যাকচুয়াল, ম্যানুফ্যাকচারিং ওভারহেডও অ্যাকচুয়াল। আর নরমাল কস্টিং এর ক্ষেত্রে ম্যাটেরিয়াল লেবার হচ্ছে অ্যাকচুয়াল, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা হচ্ছে বাজেটেড রেট দিয়ে গুণ হবে। বাজেটেড রেট অনুসারে এই কস্টটা আমরা পেয়ে থাকবো। স্যার এটা কি শুধু লেবারের ক্ষেত্রে? শুধু লেবারের, এটা লেবারের ক্ষেত্রে না, আমি বলি ওভারহেডের ক্ষেত্রে। ম্যাটেরিয়াল লেবার তো দুটোটাই সেম, ম্যাটেরিয়াল লেবার হচ্ছে দুটোটা সেম। স্যার আপনি 30,000-এর 190% বলছেন, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা। 30,000-এর 190% বললাম অ্যাকচুয়াল ঘটনা। অ্যাকচুয়াল ঘটনা আমরা কোত্থেকে পেলাম? এই যে এখান থেকে পেয়েছি আমরা। এবং এটা কোত্থেকে পেয়েছি? এখানে দেখেন আমার অ্যাকচুয়াল রেজাল্ট তো এখানেই আছে। 14,50,000 টাকা হচ্ছে আমার লেবার কস্ট ছিল, আর অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইনকার্ড করলো হচ্ছে 27,55,000 টাকা। কিন্তু আমি এই জবের জন্য আমি আলাদা করে দেওয়া নাই, আলাদা করে দেওয়া থাকলে তো বের করতে পারতাম, কিন্তু যেহেতু দেওয়া নাই, অ্যাকচুয়াল ঘটনার বেসিসে আমি রেটটা বের করে নিলাম। অ্যাকচুয়াল ঘটনার বেসিসে রেটটা বের করলে তখন হয় 190%। সেজন্য এই 30,000-এর সাথে আমি 190% গুণ করে ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা বের করলাম। স্যার 53,000 একইভাবে ইউজ করা, 30,000-এর 180%। হ্যাঁ 30,000 এটা হচ্ছে বাজেটেড রেট দিয়ে, ওই জন্য এটা বাজেটেড রেট দিয়ে করলাম। আর এটা করছি অ্যাকচুয়াল ঘটনার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে? অ্যাকচুয়াল ঘটনার পরিপ্রেক্ষিতে করলাম, আর নরমাল কস্টিংটা করব বাজেটেড ঘটনা বা বাজেট প্রিডিটারমিন্ড ওভারহেড রেট দিয়ে করব। এটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই।
আপনার আমি রেট বের করা বুঝছি, কিন্তু এটা কি শুধু লেবারের ক্ষেত্রেই? লেবারের কেন ক্ষেত্র আসতেছে ভাই? লেবার তো হচ্ছে ইউনিক, লেবার তো হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা, লেবারের ক্ষেত্র কেন আসতেছে বলেন তো? বারবার লেবারটা কেন টানতেছেন? 30,000 এর 190% 57,000 আমাকে আসছে। আমাকে আমাকে কারণ স্যার বেসিসটা বলা আছে তো বেসিসটা বলা হয়েছে, আমরা বারবার ডাইরেক্ট কস্ট ডাইরেক্ট লেবার কস্টের বেসিসে আমরা প্রথমে এই যে এখানে মার্ক করলাম না, আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা অ্যালোকেট করব হচ্ছে ম্যানুফ্যাকচারিং লেবার কস্টের বেসিসে। আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটা ডিস্ট্রিবিউট করব অথবা অ্যালোকেট করব হচ্ছে ম্যানুফ্যাকচারিং লেবারের বেসিসে। সেই জন্য সেখানে ভুল করলাম। আপনার অ্যাকচুয়াল ঘটনার এখানে আপনার বারবার কনফিউজড হচ্ছেন। এটা যদি বলে দিত যে অ্যাকচুয়ালি এই ঘটনার জন্য এখানে 40,000, এখানে 30,000, এখানে লাগলো 57,000, এটা স্পেসিফিক বলে দিলে তো আর কোনো ঘটনাই নাই। এখানে যদি বলে দেয় নাই, আমি অ্যাকচুয়াল ঘটনার বেসিসে আবার এটা বের করে নিলাম, বের করে আমাকে লিখতে হলো। জি স্যার, বুঝতে পারছি। এটা পার্সেন্টেজ দিয়ে বের করছি, এটা সত্য, এই জন্য কনফিউজড হচ্ছেন, বাট এটা অ্যাকচুয়াল ঘটনার জন্য আমি বের করলাম। এটা বলে স্পেসিফিক বলে দিলে তো আর কোনো সমস্যা হতো না। জি স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল। জি স্যার। স্যার, সীমা বইতে যেভাবে পড়েছি, প্রথমে আমি প্রি ডিটারমিন্ড ওভারহেড রেট বের করি, তারপরে সেটা আমি হচ্ছে অ্যাকচুয়ালের মধ্যে অ্যাপ্লাই করি। যেমন আমার এখানে প্রি ডিটারমিন্ড বের হলো 1.8, এখন আমার অ্যাকচুয়াল লেবার কস্টের 1.8 যদি দেই, তাহলে সেভাবেই হচ্ছে আমরা মানে সেটা এরপরে আন্ডার অ্যাপ্লাইডটা যোগ করবেন। আচ্ছা, এরপরে আন্ডার অ্যাপ্লাইডটা যোগ করে নিলেন, তাইলে তো ঘটনা ঘটে যাবে। অ্যাকচুয়াল ঘটনা আপনি উপনীত হলেন, আর ওভার অ্যাপ্লাইড থাকলে এটা বিয়োগ হয়ে যায় না? হ্যাঁ, ওভার অ্যাপ্লাইড থাকলে তখন এটা বিয়োগ হয়ে যাবে, তখন আপনি অ্যাকচুয়াল ঘটনাটা পেয়ে যাবেন। মানে ঘটনা তো যেটাই ঘটুক না কেন, আপনি অ্যাকচুয়ালে চলে আসতেছেন। আর যেটা নরমাল কস্টিং এ আপনার তো অ্যাকচুয়াল ঘটনায় আর যাওয়ার দরকার নেই, আপনি আপনার মতো করে রেট বের করবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই না? আচ্ছা, 3 নম্বর রিকোয়ারমেন্ট আমরা একটু যাই। এট দ্য এন্ড অফ 2017 কম্পিউট দ্য আন্ডার অর ওভার অ্যাপ্লাইড ওভার অ্যালোকেটেড, এখানে অ্যালোকেটেড ওভার অ্যাপ্লাইড হতে পারে, ওভার অ্যালোকেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আন্ডার নরমাল কস্টিং। মানে নরমাল কস্টিং এ, মানে সাধারণত নরমাল কস্টিং এ আন্ডার আর ওভার বের করতে হয়। আমার নরমাল কস্টিং লেখা না লেখার ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা জানি যে এখানে দেখেন পার্থক্যটা হয়ে যাচ্ছে। তো আমার অ্যাকচুয়াল ঘটনা ঘটলো 57,000 আর আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে 54,000, তাহলে পার্থক্যটা তো হলো। পার্থক্যটা হচ্ছে যে কি আমি অ্যাপ্লাই কম করলাম, নরমাল কস্টিং আমার রেকর্ড কম হলো অথবা অ্যালোকেটটা কম হলো 3,000 টাকা। এখন দেখেন অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং, এটা হচ্ছে ইন টোটাল বের করতে বলে। আমি একটা জবের ক্ষেত্রে পেলাম 3,000 টাকা, ইন টোটালি বের করতে হবে। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার বললো তো ইন টোটাল বের করতে হবে, সরি। আমার অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে 27,55,000 আর বাজেটের হচ্ছে 27 লক্ষ টাকা। বাজেটের হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে 27,55,000 আর লেবার আওয়ার বেসিসে অ্যাকচুয়াল ঘটনা হবে হচ্ছে এটা। আচ্ছা, এখানে আরেকটা পার্থক্য, মানে একটু কনফিউজড হতে পারেন যে আমরা আমাদের অঙ্কে বলা হচ্ছে যে কি লেবার কস্ট যা হবে তার 180% আমরা ওভারহেড অ্যাপ্লাই করি। তাহলে 14,50,000 টাকা ছিল আমাদের লেবার কস্ট, তার 180% আমি অ্যাপ্লাই করে আসছি হচ্ছে 26,10,000, কিন্তু অ্যাকচুয়াল ঘটনা ঘটলো 27,55,000 টাকা। তাহলে আমি কম রেকর্ড করলাম অথবা কম অ্যালোকেট করলাম হচ্ছে 1,45,000 টাকা আন্ডার অ্যাপ্লাইড। এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো বছর শেষে অ্যাকচুয়াল ঘটনাটা কি, অ্যাকচুয়ালি কত টাকা আন্ডার আর ওভার হলো আমাদেরকে বের করতে বললো। আরো একটা রিকোয়ারমেন্ট হলো why is there no under or over allocated overhead under actual costing? এই প্রশ্নের তো আসলে আমরা সবাই উত্তর জানি। অ্যাকচুয়াল কস্টিং যদি আমরা রেকর্ড করে থাকি, এভরিথিং আমরা অ্যাকচুয়ালি রেকর্ড করলাম, সেক্ষেত্রে অ্যাকচুয়াল কস্টিং যদি রেকর্ড করে থাকি আমার আন্ডারও হবে না, ওভারও হবে না, কোনো কিছু কমও রেকর্ড হবে না, কোনো কিছু বেশিও রেকর্ড হবে না। সো উত্তর লিখব হচ্ছে আমরা there is no under or over allocated manufacturing overhead under actual costing because
অ্যাকচুয়াল কস্টিং কনসিডার অল অ্যাকচুয়াল ইনক্লুডিং অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। মানে অ্যাকচুয়াল কস্টিং এর নিয়মে হচ্ছে যে এভরিথিং আমি অ্যাকচুয়াল রেকর্ড করব। সো অ্যাকচুয়াল কস্টিং যদি আমি ফলো করে থাকি সেক্ষেত্রে আন্ডার ওভারহেডও হবে না, আন্ডারও হবে না, ওভারও হবে না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। স্যার কনফিউশন একটাতেই কাজ করতেছে যে নরমাল কস্টিং এ আমি যে 54,000 লিখলাম, মানে স্যার এই 54,000টা মানে এটাই হবে নাকি হচ্ছে মানে আমার অ্যাকচুয়াল লেবার কস্টের 1.8 টাইমস হবে স্যার? মানে নরমাল এখানে অ্যাকচুয়াল কস্টিং তো 30,000 না? এখানে অ্যাকচুয়াল কস্টিং কি 30,000 না? 30,000, হ্যাঁ। অ্যাকচুয়াল কস্টিং এর বেসিসেই আমরা ওভারহেডটা অ্যাপ্লাই করি। এখানে যা অ্যাকচুয়াল আমরা নরমাল কস্টিং ও তাই অ্যাকচুয়াল লিখলাম 30,000, আমি তো কম লিখিনি। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে না? মানে আমরা বারবার বলতেছি যে কি কোনো একটা কিছুর বেসিসে করি, এখানে বেসিসটা হচ্ছে লেবারের কস্ট। তাহলে এখানে সেজন্য আমরা বলতেছি যে কি ম্যাটেরিয়াল লেবার দোনোটা 100% অ্যাকচুয়ালি লিখবো। অ্যাকচুয়াল লেখার পর এই অ্যাকচুয়াল কস্টিং এর কত পার্সেন্ট আমাকে অ্যাপ্লাই করতে হবে, পার্সেন্টেজটা নিব হচ্ছে আমার আগের প্রি ডিটারমিন পার্সেন্টেজ 1,80%। স্যার অ্যাকচুয়াল কস্টিং রেকর্ড করলে ওভার আন্ডার হবে না বলছেন, এটা আরেকবার বলবেন? আচ্ছা, আমি যদি এভরিথিং অ্যাকচুয়াল রেকর্ড করে থাকি তাইলে কি কোনো কিছু কম রেকর্ড হবে বা বেশি রেকর্ড হওয়ার সুযোগ আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি সবকিছু অ্যাকচুয়াল রেকর্ড করেন, যা ঘটনা ঘটে তাই রেকর্ড করেন, তাহলে কোনো কিছু কমও রেকর্ড হওয়ার সুযোগ নেই, কোনো কিছু বেশি রেকর্ড হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, বুঝি নাই, সরি। আমি অ্যাকচুয়াল বেসিসে করছি, আমি অ্যাকচুয়াল বেসিসে আমার অ্যাকচুয়াল বেসিসে এই ঘটনাটা ঘটলো, আর আমার কিন্তু আগে থেকে বাজেট ছিল। আমরা প্রথমে বাজেট অনুসারে কাজ করছি, কিন্তু পরবর্তীতে বছর শেষে গিয়ে না আমি অ্যাকচুয়াল রেকর্ড পাই। অ্যাকচুয়াল রেকর্ড তো আমি আর প্রতিদিন চেক করতে পারি নাই, অ্যাকাউন্ট ফলো করতে পারি না, আমার কাট অফ ডেটও নির্দিষ্ট থাকে, সেজন্য আমরা অ্যাকচুয়াল রেকর্ড কিন্তু একটা নির্দিষ্ট দিনে পাই। Normal costing system is a costing system trace direct cost to direct cost object by using the actual direct cost rate times or actual quantity of direct cost input. Allocate indirect cost based on budgeted indirect cost rates, actual quantities of cost allocation basis. Allocation basis টা হয় actual আর rate টা হবে predetermined rate, যেটা আমরা কিছুক্ষণ আগে বের করলাম। budgeted cost divided by budgeted quantity, এটা হচ্ছে হর্নগেনের। আচ্ছা, আমরা শেষ করতে পারি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো? জব কস্টিং এর আমাদের অঙ্ক খুব একটা বেশি আসে নাই। স্যার একটা প্রশ্ন স্যার। জি স্যার। স্যার এই 1 নাম্বার কোশ্চেনে স্যার আমরা যেটা বের করলাম অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যেটাকে স্যার হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টকে স্যার ডাইরেক্ট ম্যাটেরিয়াল লেবার কস্ট দিয়ে ভাগ করলাম, ভাগ করে স্যার পেলাম 190%। 190% স্যার কিসের 190%? লেবার কস্টের। লেবার কস্টের 190% স্যার ম্যানুফ্যাকচারিং ওভারহেড। জি, যা লেবার কস্ট ঘটলো, যা লেবার কস্ট আমি রেকর্ড করলাম তার 190% হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। আর কারো কোনো প্রশ্ন? স্যার জব কস্টিং কি আজকে শেষ নাকি সামনে ক্লাসে আরো করাবেন? বুঝলেন, জব কস্টিং আজকে শেষ নাকি সামনে ক্লাসে আরো করাবেন? আমার মনে হয় দরকার নেই, সামনে ক্লাসে কারো যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আমরা আলাপ করতে পারি সামনে ক্লাসে আমাদের, কারণ ওই সময় শেষ হয়ে আসতেছে। আমরা প্রসেস কস্টিং ধরবো, এরপরে অনেকগুলা টপিকস আমাদের রয়ে গেছে। সিবিপি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষা আসে, যেটা প্রত্যেকটা পরীক্ষা আসে সেখানে আমরা ওয়েটটা বেশি দিব, কনসেন্ট্রেশনটা বেশি দিব। এটা হচ্ছে আমাদের প্ল্যান আর কি। অথবা আপনাদের প্ল্যান অনুসারে আমি অন্যভাবে করতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ যে পরীক্ষা জব কস্টিং আপনি যে বইটার নাম বললেন সেটা থেকেই করতে হবে। জব কস্টিং আপনার হর্নগেনটাও ফলো করতে পারেন, প্রসেস কস্টিং হর্নগেন গ্যারিসন দুটোটাই ফলো করতে পারেন। আর প্রসেস কস্টিং কি আমাদের ওখানে তো অনেক অঙ্ক, সব
সবগুলাই কি চেক? না 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 না, প্রসেস কস্টিং এর আমি যতটুকু বলবো ওয়েটেড এভারেজ মেথডে ততটুকু করলে চলবে, এর থেকে বেশি দরকার নেই। ঘটনাটা কি এই যে দেখেন তো, এটাই কিনা প্রশ্ন? এটাই তো ফিগার মনে একটু ওলটপালট করা আছে। ফিগার ওলটপালট না, এটা হচ্ছে 16th এডিশন। তো যিনি প্রশ্ন যিনি করেছেন উনি হয়তো 13th এডিশনটা ফলো করেছেন, তখন ফিগারের সাথে মিল পাওয়া যায়নি আর কি। এই যে আপনাদের মানে 4-এর 22 নম্বর, এটা হচ্ছে হর্ন গেন। আমি ধারণা করতেছিলাম যে হর্ন গেনটা ফলো করছেন উনি, কারণ প্রশ্নের ট্রেক দেখলে বুঝতে পারি আর কি। প্যাটার্ন গুলো গ্যারিসনের একরকম, হর্ন গেনের একরকম, মাজশ্রীর একরকম। প্রশ্ন পড়লে বুঝতে পারি যে এটা কোন বই থেকে প্রশ্নটা করলো। ঠিক আছে, এখানে 2-3টা অঙ্ক আছে, এই 2-3টা অঙ্ক আপনারা একটু দেখে নিন। তারপরে গ্যারিসন থেকে 2-3টা অঙ্ক দেখবেন, কোথাও সমস্যা ফিল করলে দেন আমার সাথে আলাপ করে নেবেন। এটা হর্ন গেনের অঙ্ক। Why is there no under or over applied overhead under actual costing? তারপরে আরো একটা রিকোয়ারমেন্ট আছে, দেখেন, why might managers at Caroline Chemicals prefer to use normal costing? নরমাল কস্টিং ইউজ করাটা প্রেফার করেন কেন? কারণ এটার উত্তর হবে হচ্ছে নরমাল কস্টিং আমরা কেন করব? আমরা বেসিক্যালি ওভারহেড রেটটা আমরা আগে থেকে বের করে নেই, দেন জব ওয়াইজ এটা অ্যাপ্লাই করি। কারণ অ্যাকচুয়াল কস্টিংটা আমরা নির্দিষ্ট সময় পরে পেয়ে থাকি। যেমন আপনি একটা রেস্টুরেন্টে খেলেন, আপনার যে অর্ডারটা করলেন সেই অর্ডারটার জন্য ওই রেস্টুরেন্টের ম্যানেজার একটা কস্টিং করে, কস্টিং করে বলে যে আপনার ভাই এত এত দিবেন, সার্ভিস চার্জ এত এত দিবেন, কিন্তু ওভারহেডটা উনি একটা ইম্পোজ করে নেন। কারণ আপনার জন্য অ্যাবসলিউটলি কত ওভারহেড দরকার হবে সেটা কিন্তু ডিটারমিন করা যায় না, অ্যাকচুয়ালি করা যায় না। এটা করতে হয় একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে, দেন সবগুলো কস্ট যোগ করে কত ইউনিট আমি প্রোডাকশন করলাম বা কত আমি ডেলিভারি করলাম বা কত লেবার আওয়ার আমার অ্যাপ্লাই হলো, সেটার বেসিসে একটা রেট বের করে নেওয়া যায় অ্যাকচুয়াল রেজাল্টটা। কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা যদি আমি তাৎক্ষণিক পাই না বা পাওয়ার সুযোগ থাকে না, সেজন্য নরমাল কস্টিং এর বেসিসে কস্টিংটা করা হয়ে থাকে, সেই জন্য ম্যানেজার এটাকে প্রেফার করে থাকেন। তাহলে আজকে আর কারো কোনো যদি প্রশ্ন না থেকে থাকে আমরা ক্লোজ করতে পারি। দেন আগামী ক্লাসে আমরা জব কস্টিং করব, শনিবারের ক্লাসে জব কস্টিং করব। জব কস্টিং আমরা দুটো ক্লাস নেব, কারণ জব কস্টিং একটু কঠিন আছে। স্যার ম্যাথের যে ফাইলটা আছে উনি এটাকে আপলোড করে দিবেন? এই একটা অঙ্কই তো, এটা কি দরকার আছে? শুধু একটা পেজ, এটা আপনারা নিতে পারেন, অথবা হর্ন গেনের বই থাকলে সেখান থেকেও ফলো করতে পারেন, না থাকলে আমি দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। স্যার লাস্ট ক্লাসে বলছিলেন যে মানে স্ট্যান্ডার্ড কস্টিং এর ম্যাথগুলা পাঠিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, আজকে পাঠিয়েছি। হর্নগেন থেকে স্যার? না, হর্নগেন থেকে কি বলছিলাম বুঝিনি। লাস্ট ক্লাসে বলছিলেন স্যার যে স্ট্যান্ডার্ড কস্টিং মানে হর্নগেন থেকে কোনটা করব এটা বলছিলেন বের করে দিবেন। ও আচ্ছা, এটা আমি খেয়াল করিনি রে ভাই, আমি শুধু আপনাদেরকে যেগুলো পড়ালাম সেগুলো। অঙ্কটা কি চ্যাট বক্সে দিয়ে দেওয়া যায়? চ্যাট বক্সে দেওয়া যাবে, এখন নিতে পারবেন? তো ক্লাসটা ক্লোজ এভাবে কপি করে দিলে যাবে মনে হয়। চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে ভালো হয়। চ্যাট বক্সে আমরা অনেকে মোবাইল থেকে ডিভাইস ব্যবহার করতে। আচ্ছা, দুটোটা দিয়ে দিব। দিয়ে দিছি চ্যাট বক্সে, কারণ ক্লোজ করার আগ পর্যন্ত আমাদের ইয়া করা পর্যন্ত থেকে যাবে। আচ্ছা, সরাসরি ফাইলটা শেয়ার করা যায় স্যার? হ্যাঁ, করা যায়। আমি করে দেব শেয়ার, এটা হোয়াটসঅ্যাপে ফাইলটাই শেয়ার করে দেব। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ, ওইটা আমি মানে ওই মাত্র নিলাম, তো আমি এটা সেভ করিনি, সেভ টেপ করে আমি দিয়ে দেব আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই যে হর্নগেনের যে ইয়েটা বলছিলাম এটা আমি মানে ভুলে গেছিলাম, দেখি আমি আবার শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব, মানে কোন কোন প্রশ্নগুলো করবেন সেটা শেয়ার করব। তো ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তাহলে কি ওই যে বইটা তুমি ডাউনলোড করতে পারবা?
হ্যাঁ আমি অলরেডি খুঁজতেছি। আসসালামু আলাইকুম হ্যাঁ সুসুরি আসসালামু আলাইকুম স্যার। ওকে আর এই পেজটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা এক কাজ দিয়ে দিব, একটা কাজ করতে পারেন, মাজশ্রীর বইটা আপনাদের যে ইয়েটা আছে না, ওই যে গুগল ড্রাইভটা আছে না স্যার, জি স্যার, গুগল ড্রাইভটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, সেখানে আমি ঢুকে এটাকে আপলোড করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে না স্যার? হ্যাঁ ওভাবে করলে আপনারা গুগল ড্রাইভ থেকে যা যা দরকার সে নিয়ে নিতে পারবেন আর কি। স্যার ওই আপনাকে অনেক উপকার হয়েছে। এডিটর অপশনটা দিয়ে দেব স্যার আপনাকে। জি স্যার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে কি নোটে পাইলে আমার একটু জানাও। হ্যাঁ আমি ইন দ্য মিন টাইম খুঁজতেছি, এক্সাক্ট ম্যাথসটা পাইতেছি না। খোঁজো জলদি খোঁজো। হ্যাঁ রে, কোথায় খোঁজো পেটিয়া ভাই, এই যে ক্লাস করি। হ্যাঁ মানে আমি ঠিক আছে, অফলাইনে কথা হবে আর কি। ও আচ্ছা, অবিনাশ ভাই না? দারু এই আচ্ছা শামসু স্যার যে দিল পেজটা, এটা তো কপি পেস্ট হচ্ছে না। আচ্ছা থাক, এটা কপি পেস্ট হবে না। এর থেকে কপি পেস্ট হয় না। আচ্ছা তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোথা থেকে চ্যাটে কপি পেস্ট হ্যাঁ। করছি আমি, একটা ফাইল আমি ক্রিয়েট করছি। এই শাওন ভাই, হ্যাঁ ভাই বলেন। ইয়া আমার সাইদ ভাই যে আপনার কাছ থেকে রেকর্ডিং গুলো বাসা থেকে যায় নিয়ে যায়, উনি কি রেকর্ডিং গুলো শুনে? না উনি এটা আমার পোলা বড় হলে আমার পোলারে শুনাম না, এই যে আপনার ভয়েসটা যে কি